কালকে বোধ হয় হঠাৎ করে দেখা গেল এই হিজবুত তাহরীর উত্থান। এখন এই হিজবুত তাহরীর এই উত্থান সম্পর্কে আমার নিজের কোনো ধারণা নাই। আমি তাদের এই স্লোগান হিজবুত তাহরীর পোশাক পরে যারা মাঠে নেমেছে, এটা জাস্ট আওয়ামী লীগ, যুবলীগ এবং ওই স্বৈরাচারের দোসরদের একটা মহড়া। হিজবুত তাহরীরের আন্দোলন হয়েছে, তারা মিছিল করেছে, তারা আন্দোলন করেছে। মূলত কি তারা হিজবুত তাহরীর নাকি তাদের ব্যানারে মূলত ছাত্রলীগ, ইসকন, যুবলীগ তারা মিছিল করেছে? কারণ এই মিছিল একটা পাতানো মিছিল ছিল। এই মিছিলের মাধ্যমে বহির্বিশ্বে দেখানোর কথা ছিল বাংলাদেশ জঙ্গি দ্বারা বেষ্টনী হয়ে আছে। তো এখানে তো অবশ্যই আওয়ামী লীগ, যুবলীগ ছিল। এবার সেটা আরও প্রমাণ করে দিয়েছেন জ্যাকব মিল্টন এবং আলোচনা করেছেন এটা কিভাবে করা হয়েছে। আলোচনা আসলে বুঝতে পারবেন কিভাবে ইসকন সদস্যরা এই হিজবুত তাহরীরের সাথে যুক্ত হয়েছে। আমরা তো কোনো জঙ্গি দেখি না, আমরা কতগুলো ধর্ষকদের দেখি, আমরা কোনো জঙ্গি দেখি না। আমরা আমাদের সামাজিক নৈতিক অবক্ষয় দেখি, কিন্তু জঙ্গি দেখি না। তাহলে তারা কোন জঙ্গির কথা বলছে? তাহলে জঙ্গি বানাতে গেলে তাদেরকে আর্টিফিশিয়ালি জঙ্গিবাদ ক্রিয়েট করতে হবে। দর্শক মিত্র একটু মনোযোগ দিয়ে শুনবে। আপনারা চিন্তা করে দেখেন আপনাদের জনজীবনে, আপনারা রাস্তায় যখন হাঁটেন, আপনারা কি এই পাঞ্জাবি পরা, টুপি পরা কোন জঙ্গির ভয়ে এমন কি হয়েছে যে আপনারা রাস্তায় নামতে পারতেছেন না? নাকি এইটা হয়েছে যে আমাদের বিএনপির চান্দাবাজ ভাইরা, জামাতের চান্দাবাজ ভাইরা, জাসদের চান্দাবাজ ভাইরা কোন দিক থেকে আইসা আওয়ামী লীগ, যুবলীগের বাইরে আইসা দইছে পিস্তল ঠাকায় দে, কি আছে দে? তাহলে এই জঙ্গিবাজটাকে বাংলাদেশে প্রমোট করা এত জরুরি কেন? গত 17 বছর কন্টিনিউয়াসলি এটা প্রমোট করা হয়েছে, বাংলাদেশের জঙ্গিবাদ, জঙ্গিবাদ, জঙ্গিবাদ। ভারতের মিডিয়া কন্টিনিউয়াসলি ডিউরিং হাসিনাস রুল, ইভেন নাও ইজ ইভেন মোর, তারা বলছে বাংলাদেশে জঙ্গি, জঙ্গি, জঙ্গি। জঙ্গিদের ছাড়া আর কোনো জায়গা নাই। সেই জঙ্গিবাদ নিয়ে তারা এখন ধোঁয়া তুলছে। রণধীর জয়সওয়াল, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র, সেও কথায় কথায় এখন প্রতিটা প্রেস কনফারেন্সে তার একটা কথা, বাংলাদেশে জঙ্গিবাদ। কিছুদিন আগে বলেছে বাংলাদেশে জঙ্গিবাদ, কিছুদিন আগে বলেছে বাংলাদেশে হিন্দু নিধন, কিছুদিন আগে বলেছে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন, সো এন্ড সো ফোর্থ। মেইন কথা, বাংলাদেশে জঙ্গিবাদ ঢুকেছে। ও, জঙ্গিবাদের আর একটা কাজ আছে। জঙ্গিবাদরা শুধু চাঁদাবাজি করে না, জঙ্গিবাদরা শুধু বিল্ডিং ভাঙে না, জঙ্গিবাদরা শুধু আর্মি রে, পুলিশ রে, র্যাব রে অ্যাটাক করে না। জঙ্গিবাদ কি করে? হিন্দুদের অ্যাটাক করে, মুসলমানদের অ্যাটাক করে, খ্রিস্টানদের অ্যাটাক করে, বৌদ্ধদের অ্যাটাক করে। অর্থাৎ জঙ্গিবাদ সর্বত্র। তারা শুধু জঙ্গিবাদ দেখে। এখন তারা জঙ্গিবাদ তৈরি করার জন্য আগে যেমন স্কুল কলেজে যেমন খুশি তেমন সাজো পোশাকে কাউকে কুত্তা বানানো হতো, কাউকে বিড়াল বানানো হতো, কাউকে ডাকাত বানানো হতো, কাউকে হারামজাদা বানানো হতো। এখন যেমন খুশি তেমন সাজো করে এখন একটা জিনিস বানানো হচ্ছে বাংলাদেশের রাস্তাঘাটে, সব জায়গায়। কি বানানো হচ্ছে? জঙ্গি। আসুন আজকে আমি একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি। হঠাৎ করে কোনো কথা নাই, বার্তা নাই, কোথা থেকে হিজবুত তাহরীর হেরা বাংলাদেশে ইসলাম কায়েম করবে। ইসলাম কি আদৌ তারা জানে কি জানে না, আমার কোনো খবরও নাই। এক সময় শুনেছি 2012-তে হাসিনা শেখ ভারতেরই ইচ্ছায় কে জঙ্গি হবে আর কে জঙ্গি হবে না। আমি এই কথাটা নিয়ে আলোচকদের মধ্যে এনে তারপরে আমি কথাটা শেয়ার করব। তো দর্শকবৃন্দ, আজকের আমার প্যানেলে খুব ইন্টারেস্টিং ভাবে 3 ভদ্রলোক আছেন। একজন হচ্ছে ডক্টর এস.এম. নওশর আলী ভূঁইয়া। আসুন আমরা ওনাকে সবাইকে আমি আমন্ত্রণ জানাই। ডক্টর এস.এম. নওশর আলী ভূঁইয়া, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কেমন আছেন আপনি? স্বাগত জানাচ্ছি আপনাকে। আসসালামু আলাইকুম। আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি যে আপনি আপনার এই আজকের এই অনুষ্ঠানে আমাকে অ্যাড করেছেন। আমি জানি না কতটুকু আমার অ্যাডিং এর ফলে কতটুকু আপনার এটা ভ্যালু অ্যাড হবে, তারপরেও আমি নিজেকে যথেষ্ট সম্মানিত বোধ করছি এবং সবার প্রতি আমার শুভকামনা ও মায়ের রমজানের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।
থ্যাংক ইউ। আমি এরপরে স্বাগত জানাচ্ছি নরেন্দ্রনাথ মজুমদার। ভাই, আপনি অত্যন্ত জনপ্রিয় এক ব্যক্তিত্ব বাংলাদেশে। আপনি রিসেন্টলি আপনার একটা টক শো আমি দেখেছি, বাট এটা নিয়ে পরে কথা বলবো। বাট আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের শোতে। কেমন আছেন আপনি? হ্যাঁ, ভালো আছি। আপনারা ভালো আছেন? হ্যাঁ জি, আমরা ভালো আছি। সকলকে ওকে, নমস্কার মজুমদার সাহেব, আপনাকে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন, আপনি হঠাৎ করে আপনাকে আমি বলেছি ভাই আমরা একটু কথা বলবো। আপনার প্রতি অনেক কৃতজ্ঞ আমি, অনেক মেহেরবানি। আপনি হঠাৎ করে আমাদের সাথে আজকে নিজেকে অ্যাভেল করেছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম জাকু মিল্টন ভাই, এবং আজকে আমাদের যে সহ আলোচক বৃন্দকেও সব সালাম শুভেচ্ছা জানাচ্ছি। আর বিশেষ করে আজকে নারী দিবস উপলক্ষে বাংলাদেশে নারীরা এখন সংখ্যাগরিষ্ঠ, প্রায় একটু বেশি হয়ে গেছে, অফিসিয়ালি তারাই সংখ্যাগরিষ্ঠ। তো কাজেই আজকে আমাদের শো যারা দেখছেন দেশে এবং বিদেশে সকলকে শুভেচ্ছা জানিয়ে আপনি অনুষ্ঠানে আজকে অংশগ্রহণ করছি। ধন্যবাদ। নারীদের সংখ্যা বাংলাদেশে বাড়ছে, এটা শুনে আমি খুব উৎসাহিত বোধ করছি। তাইলে মানে বাংলাদেশের একজন পুরুষ 2 জন নারী পাবে কিনা? সেই অর্থে না, আমার কোন মা বোন আমার এই ঠাট্টাটাকে আপনারা সিরিয়াসলি নেবেন না, আমি জাস্ট যোগ করে কথাটা বললাম। নারীরা মায়ের জাতি, নারী দিবস উপলক্ষে অবশ্যই সবার প্রতি আমার সশ্রদ্ধ অভিনন্দন, সশ্রদ্ধ ভালোবাসা, সশ্রদ্ধ আন্তরিকতা আপনাদের জন্য। আপনারা আমাদের মায়ের জাতি, আপনারা আমার বোনের জাতি। আপনাদের ছাড়া আমরা তো পৃথিবীতে আসতাম না। সো আপনাদের প্রতি অনেক সালাম, শুভেচ্ছা, আপনাদের প্রতি অভিনন্দন। তো আজকের আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই, আমরা হঠাৎ করে দেখলাম, কোনো কথা নাই বার্তা নাই, হঠাৎ করে দেখলাম যে হিজবুত তাহরির, ভাই আমি এই কথাটা শুনি সেপ্টেম্বর 11 থেকে, এই হিজবুত তাহরির আমি শুনছি। হিজবুত তাহরির শুনে আমি এটা শুনছি ইয়েমেনের কোন জায়গায় জানি আছে হিজবুত তাহরির, আমি কোথায় শুনছি ইরাকের কুফায় না কোন জায়গায় আছে। আমি এই ধরনের হিজবুত তাহরির কথাটা বাংলাদেশে আসলে আমি কোনোদিন শুনি নাই, কিন্তু হঠাৎ করে আমি দেখলাম হিজবুত তাহরির নিয়ে বাংলাদেশে খুব কথাবার্তা হচ্ছে। এখন একটা সময়ের কথা মামুন ভাই, নশের সাহেব এবং মজুমদার সাহেব, আপনাদের মনে আছে কিনা, রাইট বিফোর হলি আর্টিসান বেকারির জঙ্গি যে অ্যাটাক, তার আগে আপনাদেরকে আমি একটা হিস্ট্রি বলি। বাংলাদেশের 2 জন সিনিয়র পুলিশ অফিসারদের সাথে আমার কথা হয়েছিল, এবং র্যাবে নিযুক্ত আর্মির একজন সিনিয়র অফিসিয়ালের সাথে আমার কথা হয়েছে। ওই ড্রামাটা আসলে চেয়েছিল এই হিজবুত তাহরির সংগঠনটার মাধ্যম দিয়ে এই হলি আর্টিসানের এই অ্যাটাকটা করার তৈরি ছিল। কিন্তু একটা কথা, কোঅর্ডিনেশনটা এভাবে করা হয় নাই। বলছে না এই মুহূর্তে হিজবুত তাহরিরে যদি ওইখানে ঢুকায় তাইলে ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, কারণ ড্রামায় যাদেরকে অংশগ্রহণ করাবে তাদের ফেস অন্যদিকে তারা পরিচিত। হিজবুত তাহরির ওই খেতাবটা হবে না। তো রয়ের প্ল্যান অনুযায়ী 2012 সালে হাসিনা শেখ এই হিজবুত তাহরিরে তারা কি করছে, ব্যান করছে বাংলাদেশে, বলছে এটা নিষিদ্ধ সংগঠন। অথচ ওই সংগঠন বাংলাদেশে কোনো অস্তিত্বই নাই। যেমন বলে বাংলাদেশে আইসিএস আছে, অথচ আইসিএস এর কোনো অস্তিত্ব নাই। এখন হঠাৎ করে 2 দিন আগে বা 3 দিন আগে, গত শুক্রবারে, গতকালকে বোধ হয়, হঠাৎ করে দেখা গেল এই হিজবুত তাহরির উত্থান। এখন এই সঠিক কয়েকটা ইনফরমেশন এসছে। হিজবুত তাহরির ওখান থেকে বেশ কিছু লোকজনদেরকে গ্রেফতার করা হয়েছে। এখন এটা নিয়ে এই গ্রেফতারের প্রসঙ্গটা আসি। হঠাৎ করে দেখা গেল যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের ভিতরে দেখা গেছে 2-3 শ্রেণীর লোকজন আছে। হিজবুত তাহরির আলেমদের ড্রেসে কয়েকজন মানুষকে গ্রেফতার করা হয়েছে, তারা মুসলমানই না, এবং কয়েকজনকে অ্যারেস্ট করা হয়েছে যারা ছাত্রলীগের, অর্গানাইজার যারা তারা যুবলীগের, অর্গানাইজার যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের। এখন সাবজেক্টে একটা জিনিস দাঁড়ায়, ছাত্রলীগ আনসার ভিডিপি ড্রেস পরে মাঠে নেমে গেছিল, ছাত্রলীগ যুবলীগ ওই যে বাংলাদেশে হিন্দু নিধন হচ্ছে গেরুয়া পোশাক পরে রাস্তায় নেমে গিয়েছিল। এখন আমি যদি সিম্পল ওয়েতে আমি একটু সন্দেহ পোষণ করি যে হিজবুত তাহরির পোশাক পরে যারা মাঠে নেমেছে এটা জাস্ট আওয়ামী লীগ, যুবলীগ এবং ওই স্বৈরাচারের দোসরদের একটা মহড়া। বিষয়টাকে ডক্টর এস এম নওশের আলী আপনি কিভাবে দেখেন?
হ্যাঁ, আপনার সন্দেহকে আমি মানে অমূলক বলতে চাই না, কারণ এটাই সন্দেহটা আমারও হচ্ছিল। কারণ হিজবুত তাহরীর সে 2009 সাল থেকে নিষিদ্ধ একটা সংগঠন, যেখানে আপনার বৈধ সংগঠন গুলাও যদি কোনো একটা মিছিল বের করতে চায় সেটা সরকারের অনুমতি লাগে, তাদের গোয়েন্দা সংস্থার অনুমতি লাগে, তারপরে কয়টা থেকে কয়টা পর্যন্ত তারা মিছিল করবে, কি কি করবে এগুলা লাগে। তো এরা এত অল্প সময়ের ভিতরে একটা নিষিদ্ধ সংগঠন তারা কিভাবে এত লোক সমাগম করলো, এটা তো স্বাভাবিক মানুষের মধ্যে প্রশ্ন আসবে যে কিভাবে তারা অর্গানাইজ করলো, এত দ্রুত কিভাবে অর্গানাইজ করলো। এবং ঢাকার এই যে বাইতুল মোকাররমের মতো একটা এলাকায় তারা এত বড় মিছিল তারা বের করে ফেললো, শোডাউন করে ফেললো, এটা তো আসলে মানে অবাক করারই বিষয় যে এটা কিভাবে সম্ভব যে একটা নিষিদ্ধ ঘোষিত একটা সংগঠন যাদেরকে সেই 2009 সাল মানে আজকে 25 আর 2009 তার মানে 16 বছর আগে যাদেরকে নিষিদ্ধ করা হয়েছে তারা এইভাবে একটা শোডাউন করে ফেলবে, এটা তো আসলে একটা মানে অবিশ্বাস্য বলা যায়। এবং এটা আমি মনে করি যে এটা ওই মানে কিছুটা হলেও আমার কাছে মনে হয় যে এই দেশের ইন্টেলিজেন্সিরও ফেলিউর আছে, আমার যেটা মনে হয় আর কি, যে তারাও অথবা এখানে একটু ঢিলাঢালা ছিল, যে কারণে তারা হয়তো সঠিক ইনফরমেশনটা সরকারকে দিতে পারে নাই। এটাও একটা আমার কাছে ইয়া মনে হয়। আপনার কাছে আপনি কি এটা শুনেছেন হিজবুত তাহরীর নেতাটাকে আসলে বাংলাদেশে মানে এই যে নেতৃত্বটা কে দিছে, কোথা থেকে আসছে, কারা? না, এদেরকে মানে কেন্দ্রীয় সংগঠনের নেতাকে ইয়াকে এটা আমরা কেউই জানি না আমরা এদের ইয়েটা। কিন্তু আমার কাছে যেটা অবাক লাগছে যে অনেক বেশি গেরুয়া রঙের পতাকা এখানে তারা উড়াইছে। তো গেরুয়া তো আসলে আমাদের ইসলামের তো কোনো ইয়া না, সিম্বল না। ইসলামের সিম্বল হচ্ছে সবুজ রং, তাই গেরুয়া পতাকা কিভাবে আসতো সেটাও আবার একটা মানে সন্দেহ আর কি, যে এটা কিভাবে এত এত গেরুয়া পতাকা কোথা থেকে আসলো। ওকে, ঠিক আছে। মজুমদার সাহেব, আপনার কাছে আমি জানতে চাই, একটা সংগঠনকে 2009 সালে নিষিদ্ধ করছে, তারপরে 12তেও তাদের উপরে একটা কোর্টের একটা রুল জারি করছে, যেই সংগঠনটার নেতাকে কোন জায়গা থেকে কোথায় হয়, তাদের অফিস কোথায়, এই নেতৃত্বটা কে চালায়, এই সম্পর্কে কি আপনি কখনো স্টাডি করে দেখেছেন যে এদের অবস্থান কি, এদের রুলটা কি? হঠাৎ করে তারা কি করে বাইতুল মোকাররমের সামনে দাঁড়ায় গেল? মজুমদার সাহেব। নমস্কার। আজ আন্তর্জাতিক নারী দিবসে পৃথিবীর সকল নারীদের প্রতি আমার কৃতজ্ঞতা ও সম্মান। এখন বিষয়টা হচ্ছে যে হিজবুত তাহরীর কিন্তু ওই নিষিদ্ধ 2009 সাল থেকে নিষিদ্ধ, মানে তারা মাঝে মাঝে কিন্তু উড়ো চিঠি দিত এবং তারা মাঝে মাঝে ঢাকার অলিতে গলিতে পোস্টার লাগাই ফেলত। এগুলো নিয়ে বিগত আওয়ামী লীগ সরকার তাদেরকে খোঁজাখুঁজি করছে, অনেকে গ্রেপ্তারও করে হিজবুত তাহরীর বলছে। এখন হিজবুত তাহরীর কিনা এটা আমি তো সেই সংস্থার লোক না, কিন্তু গতকালকে যে বিষয়টা হচ্ছে তার কিছুদিন আগে ঘোষণা করছে তারা একটা মিছিল করবে, এবং ডিএমপি কমিশনার বলছিল কোন রকম তাদের কোনো মিছিল করতে দেবে না। এবং গতকাল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে তৎপরতা, এটা মানে বাইতুল মোকাররমের উত্তর গেট এবং দক্ষিণ গেট দু জায়গায় ছিল। আমি আমার এক ব্যক্তিগত কাজে মানে 12টা বাজার 10 মিনিট আগে উত্তর গেটে ছিলাম, সেখানে ব্যাপক পুলিশের অবস্থান দেখছি। সেখান থেকে বাংলাদেশ পোস্ট অফিস এবং বাইতুল মোকাররম এই গলিটা দিয়ে আমি দক্ষিণ গেটে যাই। দক্ষিণ গেটে গিয়ে সেখানেও দেখছি, সেখান থেকে রাস্তা পার হয়ে আমার লোকের সঙ্গে আমি সাক্ষাৎ করি। তখন 12টা 5 বাজে, 7 বাজে এরকম। তা সেখানে খুব মানে পুলিশ দুইবারে দাঁড়ায় আছে দক্ষিণ গেটে, সব সংস্থার লোক, সেখানে এক একজন করে মুসল্লিরা ঢুকতেছে। ঢোকার পরে তারা সেখান থেকে ভিতরে জড়ো হয়েছে। জড়ো হওয়ার পরে যে মিছিলের দিকে আসছে, সেই মিছিলটা সেখানে বর্তমান পুলিশ অবস্থা তো আপনারা সবাই জানেন, তারা আগের মতো আর সেই অ্যাক্টিভ নাই, মানে অ্যাক্টিভ আস্তে আস্তে হচ্ছে, তবে প্রোগ্রেস হয়েছে অনেক। আশা করি খুব শিগগির মানে পুলিশ তার পূর্ব ভূমিকায় চলে যাবে। কিন্তু সেখানে গতকাল টেলিভিশনের মাধ্যমে এবং অন্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেটা দেখেছি, সেখানে কিন্তু কারো কাছে গেরুয়া পতাকা দেখি নাই। নওশাদ ভাই যেটা বললেন যে গেরুয়া পতাকা, এর ধরনের কোনো পতাকা আপনার কাছে অবশ্যই আছে, ভিডিও চালান, গেরুয়া পতাকা সেখানে নাই। আর এই নিষিদ্ধকৃত সংগঠন হিজবুত তাহরীর যদি কোনো মিডল ইস্টের সংগঠন হয়, যদি ওই আফগানিস্তানের আইএস এর মতো সংগঠন হয়, যদি বাংলাদেশে আইএস যদি কেউ করে, সে কিন্তু আফগান দেশ থেকে বাংলাদেশে এসে করবে না। সে তার স্টাডি করে, সে ওই আইএস এর মতাদর্শ ধারণ করে বাংলাদেশ থেকে আপনার মতো আমার মতো কেউ আইএস হবে। হিজবুত তাহরীর যদি কোনো বাইরের সংগঠন হয়, বাইরের কোনো নেতা থাকে, তা সেখান থেকে তারা তাদের মতাদর্শ ধারণ করে এখান থেকে কিন্তু তারা সেটা হবে। যেমন ওই তালিবান সব দেশ থেকে তো আফগানিস্তানের তালিবান চায়নি, পাকিস্তানের তালিবান তারা তো পাকিস্তানি জনগণ তারা আফগানিস্তানের মতাদর্শ, লাদেনের মতাদর্শ ধারণ করে তারা ওখানে তালিবান হয়েছে। এখন হিজবুত তাহরীর যদি কোনো বাইরের দেশের সংগঠন হয়, তারা এই দেশে সেই দেশের লোক তো এখানে বাংলাদেশে এসে এই সংগঠন করবে না, তারা এই দেশের লোকদের এখানে সংগঠন করাবে, এবং এটা সেই ধরনের সংগঠন। কিন্তু এখন বিগত 15 বছরে তারা হয়তো
এই এই সাহসটা দেখায় নাই, হঠাৎ করে তারা এই সাহসটা দেখাইছে। এখন দেখা যায় সরকার এটা কোনোভাবে নেয়, জনগণ কোনোভাবে নেয়। তো সবচেয়ে আশার বিষয়টা হলো, সবচেয়ে বড় আশার বিষয়টা, বাংলাদেশে কালকে অনেক সংগঠন দেখলাম, অনেক ইসলামী সংগঠন খুব কঠোরভাবে নিন্দা করছে যে হিজবুত তাহরীর মুসলমান না। বিশেষ ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল হয়েছে, এর নতুন দল যে এই যে এনসিপি তারা সহ, এখানেই আমাদের সবচেয়ে বড় আশা যে আমাদের দেশে এই জাতীয় কোনো সংগঠন এস্টাবলিশমেন্ট হবে না। চেষ্টা তারা করতে পারে, দীর্ঘদিন করতেছে, কিন্তু এইটাই আমাদের সবচেয়ে বড় আশার জায়গা যে সবাই তাদের প্রতিবাদ করছে। এবং আজ আমি আমার দুটো মিটিং অ্যাটেন্ড করছি, সেখানে বিভিন্ন ধরনের লোকজন ছিল, মানে সেখানে ঘরোয়া আড্ডা, তারপর পাবলিক বাসের লোকজনের সাথেও কথা বলছে, আমি উত্তর করছি রোজার দিনেও। সেখানে কিন্তু তারা এই বিষয়টাকে কেউ ভালোভাবে নিচ্ছে না। একটা মানুষের চোখে মুখে উচ্ছ্বাস পায়নি যে হিজবুত তাহরীর বিষয়টা ছিল। সবাই মুখে যেমন বলছে যে এটা খুব নিন্দনীয় এবং খারাপ কাজ, এবং তাদের ফেসও সেটা বলছিল যে সে অভিনয় করছে না, সত্যটাই বলছে। অতএব আমাদের দেশ যে প্রগতিশীল ভাবে আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলেমিশে থাকবো, এই কিন্তু বিষয় যেটা হচ্ছে আপনি যেটা বললেন যে ওই আনসারের স্বেচ্ছাসেবী লীগের নেতা মিছিল করছিলেন, এবং সেটা কালবেলা তার ভিডিও সহ নিউজ করা সহ অনেক চ্যানেল নিউজ করছে। তারপর রিক্সাওয়ালাদের মানুষ হয়েছে, ছাত্রলীগের লোকজন পেয়েছে আন্দোলনে, এরকম বিভিন্ন সময় বিভিন্ন কিছু পাইছে। কিন্তু আপনার খেয়াল করতে হবে, আপনি দায়িত্বে আছেন, আপনার বাসায় সব ধরনের মালপাতি আছে, কিন্তু চোর তো এখন অভিনব চুরি করবে। এখন কিন্তু মানুষের ঘরে শীত কাটে না, এখন মানুষ ওই আপনার বাড়ির পাশে একজনকে হাত করে, সে আপনার খাবারের সঙ্গে একটা সামান্য একটা জিনিস রান্না করে দিয়ে যায়, আপনারা সবাই খেয়ে অজ্ঞান হয়ে যান, সে এসে সবকিছু নিয়ে যায়, তো দরজা খুলিয়ে ঘুমায় পড়েন কখন খাইছে। তা এখন দেশের পরিবেশ পরিস্থিতি বদলাইছে, মানুষ আধুনিক হচ্ছে, যারা দুষ্কর্ম করে তাদের চিন্তা ভাবনা সেই আপগ্রেড হচ্ছে, তারা সেই সুযোগগুলো নিয়ে এখন দেখতেছে যে যদি আমি বিবেকানন্দ কেন্দ্রের বাংলাদেশের সেক্রেটারি, বিবেকানন্দ কেন্দ্র নিয়ে আমি সামনে মুখ করতে পারবো না, ঠিক আছে, তখন আমি শুরু হয়ে আপনার সঙ্গে মিশে যাচ্ছি, আপনার সঙ্গে মিশে আমি সেই মুখ করে সে আমার স্বার্থ হাসিল করতেছি। ঠিক তাই তারা তাদের নাম তারা এগোতে পারতেছে না, তারা বিভিন্ন পন্থা বিভিন্ন ভাবে এগোইয়া তারা এই সরকারকে মানে বেকায়দা ফেলার বা ব্যর্থ করার চেষ্টা করতেছে, যেটা সম্পূর্ণ নিন্দনীয় কাজ। আমি আপনার সাথে পুরোপুরি একমত। আপনি যেভাবে বিশ্লেষণ করছেন এর বাইরে কোনো কথা নাই। তবে নওশের ভাই যে কথাটা বলছে গেরুয়া রঙের, আমি জাস্ট একটু দেখানোর জন্য আপনাদেরকে দেখাই। দাদা আমি এটা ক্লিয়ার দেখতে পাচ্ছি না, কিন্তু আমি দেখে নেবো দাদা, আমি ভিডিও দেখে নেবো, বড় করে বড় স্ক্রিনে দেখে নেবো আর কি। হ্যাঁ, তো মানে আমিও একটু অবাক হয়েছি নওশের ভাই যে কথাটা হঠাৎ করে বলছে, এই এখানে গেরুয়া রংটা কেন লাগাইয়া তারা স্লোগানটা করলো। তবে আমি একটা জিনিস বিশ্বাস করি, আপনি মজুমদার সাহেব খুব ইম্পর্টেন্ট একটা কথা বলছেন, যে চোর তার ট্যাকটিক বদল করছে, পরিস্থিতি বদল করছে। আগে যেমন শীত কাটতে, এখন আর শীত কাটে না, এখন তারা অন্য একটা স্টেজে গিয়ে তারা একটা ঔষধ খাওয়ায়, কিছু একটা খাওয়ায়, লোকজন বেহুশ হওয়ার পরে চুরি করে। এখন আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ এরা এক একটা ভান ধরে এ ধরনের কাজকর্ম করে, কখনো হিজবুত তাহরীর হয়, কখনো আইএসআই হয়। এনিওয়ে, আমি কাজী আব্দুল্লাহ আল মামুন আপনার কাছে যাব। এই হিজবুত তাহরীর সম্পর্কে বাংলাদেশের তাদের অস্তিত্ব, তাদের নেতৃত্ব, তাদের কর্মকাণ্ড এ সম্পর্কে আপনার কোনো ধারণা আছে কিনা? এবং হঠাৎ করে মিছিল মিটিং করলো, যার কোনো খবর নাই, অস্তিত্ব নাই। নওশাদ সাহেব এবং মজুমদার সাহেব যেভাবে বললো, তারা তো বেশ জোরে সোরে শুরু করছিল। আপনি এ সম্পর্কে আপনার কোনো ধারণা আছে কিনা? এটার উপরে আপনি ওয়াচ করেছেন কিনা? এখানে ধারণার ব্যাপার না, এটা আমি যে বলে না সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স, সেই হিসাবে আমি নিশ্চিত। এটা হলো 5ই অগস্টে যে আপনার ওয়াকারের নেতৃত্বে যে কাশিম বাজারে কুটিতে ষড়যন্ত্র হয়েছিল, সেখানে প্রথম জামাত ইসলামী নিষেধাজ্ঞা প্রত্যাহার করে জামাত কার্ড খেলা হয়েছিল রয়ের নির্দেশে। এটা হলো এখন দ্বিতীয় কার্ড, এটা রয়ের নির্দেশে হয়েছে। এটাকে আমি বলবো ওয়াকার, জামাত, হিজবুত লীগ, এই 4 ব্রান্ডকে যদি একসাথে করেন তাহলে আপনি বুঝতে পারবেন। এখন ওয়াকার পাগল হয়ে গেছে। ওয়াকার এক এক সময় দিল্লির নির্দেশে এইটা খেলে, ওইটা খেলে, আবার ওদেরকে দিয়ে প্রতিবাদও করায়। এইসব টাল বাহানা চলবে না, এইসব টাল বাহানা চলবে না। ওয়াকার, আপনি এবং আপনার চারপাশের যেসব জেনারেল আছে এবং যেসব নাকি পুলিশরা বসে রয়েছে, তারা কিছুই জানে না। আরে বাবা, এটা নিষিদ্ধ ঘোষিত। হাসিনা যখন নাকি 1 তারিখে করছিল, আপনি কিন্তু আবার ওই রয়ের নির্দেশে, হাসিনা তো খুশি বাকবকুম
যে আপনি জামাতের ফ্যাক্টরটা আবার খেলছেন, তাহলে এখন আবার নতুন করে নিষিদ্ধ ঘোষিত সে 9 সনে আবার এটাকে কেন তুললেন? এখন যদি বলেন আমরা কিছু বুঝি না, আরে বাবা, আর্মিকে যদি ম্যাজিস্ট্রেট পাওয়ার দেওয়া হয় এটা তো 24 ঘন্টার মধ্যে ওয়াকার জানে কারে অ্যারেস্ট করতে হবে। আরে আমাকে দিলে তো 24 ঘন্টা লাগে না, কয়েক ঘন্টার মধ্যে এটা বাস্তবায়ন হয়ে যাবে। কাজে সেই বিষয়টা না, বিষয়টা হলো মানুষ এইসব নাটক আর দেখতে চায় না। এখন পরিষ্কার কথাবার্তা, আমাদের আরেকটা সিদ্ধান্ত নিতে হবে, সেটা হলো কি, এই যে জাতিসংঘের যে তদন্ত কমিটি আসছে এবং স্থানীয় যারা আছেন সেখানে আমাদের প্রফেসর ইউনূস সাহেব যে বললেন আরো 2টা বিষয়কে অন্তর্ভুক্তি করার জন্য তদন্তের মাঝখানে, একটা হইলো ওই যে শাপলা চত্বরের, আর হইলো যে সাইদি সাহেবের যে মামলা রায় করে যেসব ছাত্র শিবিররা সামনে এসে জীবন দিল, এইটাকেও গণহত্যার মধ্যে আনা দরকার। ঠিক তেমনি আজকে আপনার যে মানে হলিডে আর্টিজান সেখানে যা জাপানি মারা গেছে, ও মারা গেছে, সেটাকেও আনাও দরকার। আমি এই সুযোগে এটারও বলছি, এবং এইটাকে 24 ঘন্টার মধ্যে এটা ব্যবস্থা করা উচিত। কাজে এইসব নতুন করে সাম্প্রদায়িক দাঙ্গা, জঙ্গিবাদ, এগুলো পুরনো। ইভেন আমেরিকাও এই খেলা বাদ দিয়ে দিছে। আমেরিকা যে টুইন টাওয়ারের পরের থেকে সে দেখছে এটা চলবে না, এবং ফ্রান্সে এবং ইউরোপে আবার চেষ্টা করতেছে এটাকে উস্কানি দেওয়ার জন্য। আপনি গ্রিসে দেখছেন এইসব আর রাইটিসরা চলবে না। এখন এইখানে দেখেন, এখন ইউক্রেনের যুদ্ধ শেষ করতে চায়, এখন জেলেনস্কি প্রথম দিকে না এবং ফ্রান্সও করতেছে। কাজে এখন তারা অন্য খেলা খেলতে চাচ্ছে, কিন্তু বাংলাদেশে সে পুরনো স্টাইলে ভারতকে দিয়ে আমেরিকাও পারবে না, আর বাংলাদেশের লোক খুবই সচেতন, আর মোদিও বেশি দিন এই খেলা খেলতে পারবে না। মোদি যে হিন্দুত্ববাদ কিংবা ব্রাহ্মণ্যবাদ নিয়ে যে আমাদের শিডিউল কাস্ট, ওখানে যারা নাকি 95-এর উপরে হিন্দু ধর্মের যে নিচ্চ বর্ণের, সেটাকে আড়াল করার জন্য এতদিন যে সেই খেলা খেলছে, সেটাও চলবে না। এখন পশ্চিমবাংলার জনগণও খুব সচেতন হয়েছে, যে তারা যেটা বলছে যে ঢাকা টু কলকাতা উই ওয়ান্ট জাস্টিস, ওখানে প্রকৃত ছেলে মেয়েরা বাংলাদেশের যে ছাত্র যুবকদের সংহতি প্রকাশ করে তারা জেলে গেছে। কাজে মমতা ব্যানার্জি বলেন আর যেই কথা বলেন, এদেশের মানুষ, ভারতবর্ষের যারা অসাম্প্রদায়িক জনগণ, তারাও বুঝে গেছে এই হিন্দু মুসলমান এই দাঙ্গা, পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ, ইন্ডিয়া, এইসব যুদ্ধ আধুনিক সমাজে চলবে না। কাজে আমি আজকে আলোচনা আপনি খুব সুন্দরভাবে এটা উপস্থাপন করছেন যে এইখানে যেসব নাকি গেরুয়া পোশাক পরে যেখানে নাকি হিন্দু ধর্মের হোক, এতে তো হিন্দু ধর্মেরও যারা আছে তাদেরকে ওইখানে প্রতিবাদ করা উচিত। অফকোর্স। তো এখন আপনি যে কথা বলতে চাচ্ছেন, যেমন বাংলাদেশের নিউজ পেপারে ইলেকট্রনিক্স এন্ড প্রিন্টিং মিডিয়া একটা কথা বলেছে, তারা বলেছে আনসার ভিডিপি লীগ, তারপরে বলেছিল হিন্দু লীগ, তারপরে বলেছিল হকার লীগ। তো এখন কি এই হিজবুত লীগ তারা শুরু করছে? সাবজেক্টটা কি এইরকম? এখানে তাই তো মনে হচ্ছে। এর বাইরে কোনো কিছু এদের সম্পর্কে বলার কিছু নাই। হিজবুত তাহরীর যাদের সংগঠনটা কোথায় আছে, আমি মজুমদার সাহেবের যে কথাটা বলছে, আমি এই ধরনের কথা আমার কানে এসে মাঝে মাঝে পোস্টারিং করে, মাঝে মাঝে এই মহল্লায় মহল্লায় কিছু একটা বলার চেষ্টা করে, কিন্তু তাদের কোনো কার্যক্রম, তাদের কোনো অ্যাক্টিভিটিস এটা বাংলাদেশে দেখা যায় না। এখন একটা বিষয় আমি জিজ্ঞাসা করতে চাই মজুমদার সাহেবকে। আচ্ছা মজুমদার সাহেব, আমাকে একটা কথা বলেন, বাংলাদেশে আমরা যখন ঘরের বাইরে যাই বা আমাদের মা বোনরা যায়, আমরা কি কেউ জঙ্গিদের ভয়ে তৎপর থাকি, না হাইজাকারদের ভয়ে তৎপর থাকি, বা চাঁদাবাজদের ভয়ে তৎপর থাকি? মজুমদার সাহেব, আমরা কাদের ভয়ে তৎপর থাকি? শুনেন, আমরা কাউদের ভয়ে তৎপর থাকি না। মানে এই বিষয়টা হচ্ছে যে এই ইদানিং যে হাইজাকার এটা উপদ্রব দেখা গেছিল খুব মারাত্মক, বিশেষ করে 15 দিন আগে সেটা আর্মিদের আক্রমণে কিছুটা নিয়ন্ত্রণে, মোটামুটি অনেকটাই নিয়ন্ত্রণে। কিন্তু আমরা আমাদের মতো করে আমাদের কাজকর্মে বেরোই, তার ভিতর দিয়ে যে এগুলোকে অন কাইন্ড অফ অ্যাক্সিডেন্ট, এটা শুরু থেকেই শহর অঞ্চলে ছিনতাইকারী ছিল, এখনো আছে, ভবিষ্যতেও বাংলাদেশের মতো বিদেশে থাকবে। বাংলাদেশের মধ্যে তো সুইজারল্যান্ড না আর সিঙ্গাপুর না যে মানুষ এই কাজ করবে না। কিন্তু বিষয়টা হচ্ছে যে এখানে আমরা ওই মানে জঙ্গিরা কিন্তু রাস্তায় কোনো ব্যক্তি বিশেষকে আক্রমণ করে না। অতএব আমরা আমাদের যে বাসায় ফিরতে যদি গভীর রাত হয়, তখন কিন্তু আমরা জঙ্গির ভয় আর পাই না। তখন রাস্তাটায় যদি বাসার আশেপাশে চিপা টিপা থাকে, তখন কিন্তু আমরা ছিনতাইকারী ভয় পাই, জঙ্গির ভয় কিন্তু আমরা পাই না। আর কিন্তু আমরা জঙ্গির ভয় পাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বেরোই না। যদি কদিন 10টার আগে চলে আসা হয়, সেদিন যেমন আজকে বৃষ্টি পড়ছিল একটু ফাঁকা, তখন আমি কিন্তু পিছনে সামনে তাকায় একটু জোরে হাঁটে চলে আসছি, সামনে হাঁটতে হয়। ঠিক বিষয়টা এরকম। আমার তো যে জঙ্গির ভয় পাই না। কিন্তু হোলি আর্টিজান যে 2016 সালের বিষয়টা, সেটা তো মানে হঠাৎ করে আমি ঢাকাতে ছিলাম,
আমাদের এলাকা থেকে একজন টিভিতে দেখে বলতেছে ঢাকায় কি হচ্ছে, পরে আমি টিভি অন করে দেখি কি যে লাইভ দেখাচ্ছে 71 চ্যানেল যে এই ঘটনা। এখন হচ্ছে এটা তো দুর্ঘটনা, আর এই দুর্ঘটনার কারণে ওটা তো সেখানে শুধু হিন্দুদের খ্রিস্টানদের দেখে মারে না, সেখানে তো মুসলমানরা মারছে, যারা মারা গেছে তারাও মুসলমান। ঠিক আছে, এখানে তো এই জঙ্গিবাদ যদি বলা হয়, উগ্রবাদ যদি বলা হয়, এগুলো তো সমাজের শত্রু, এটা তো সোশ্যালের শত্রু, এটা তো ব্যক্তি কোনো ধর্মের শত্রু না, এটা আমাদের কমিউনিটির শত্রু। এখানে তো আমাদের তাদের ভয় করার কিছু নাই। আর তাদের ভয় ভেবে আমরা এই বাংলাদেশের প্রেক্ষাপটে এখন ওরকম জঙ্গিবাদের ভয় তৈরি হয় নাই, তবে হাইজ্যাকারের ভয় তৈরি হয়েছিল, সেটা অবশ্যই কিছুটা এখন শহরীয় পর্যায়ে গেছে আর কি। ডক্টর এস এম নওশের আলী, আমি আপনার কাছে জিজ্ঞাসা করব। আমি কিন্তু নরেন্দ্রনাথ মজুমদার যে কথাটা বলছে, আমি কিন্তু ওনার সাথে একমত যে আমরা আসলে জঙ্গিবাদের ভয়ে বাইরে যাই না, কিন্তু ভারতীয় মিডিয়ায় যেভাবে প্রচার করছে যে জঙ্গিবাদের ভয়, ইসলামী মৌলবাদের ভয়, হিন্দুরা ঘর থেকে বাইরে যেতে পারে না, মানুষ ঘর থেকে মন্দিরে যাইতে পারে না, রাস্তাঘাটে বেরোতে পারে না, বিষয়টাকে কি আপনি কখনো এইভাবে দেখেছেন চিন্তা করে যে আপনি যখন ঘর থেকে বের হন আপনার ভিতরে কি ওই ভয় কাজ করে যে জঙ্গিবাদ আছে, বা আমার হিন্দু প্রতিবেশী ঠিক মতো বেরোতে পারছে না, বা আমার হিন্দু প্রতিবেশী মন্দিরে ঠিক মতো যেতে পারে না? না না, এটা তো প্রশ্নই আসে না। এখানে সবাই যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করছে। কিছুদিন আগে পূজা গেল, এই যে গত 2-3 মাস আগে দেখা গেছে যে রাত জেগে জেগে আমাদের মুসলিম ভাইরা তাদের পূজা মণ্ডপ পাহারা দিয়েছে, তাদের মন্দির পাহারা দিয়েছে। এরকম সাম্প্রদায়িক সম্প্রীতির নিদর্শন তো ইন্ডিয়াতেও নাই। ইন্ডিয়াতেও তো আমরা কখনো দেখি না যে কোনো মসজিদ পাহারা দিয়েছে হিন্দুরা বা অন্যান্য ইয়ারা। আর জঙ্গিবাদ যেটা সম্পূর্ণটাই হচ্ছে মিডিয়া প্রপাগান্ডা। আর মিডিয়া যে ভাবে যেটা করে, আর হিটলারের সময় যেটা যারা করছে, যে একটা মিথ্যা কথাকে আপনি যত বেশি বেশি করে প্রচার করবেন মানুষ সেটাকেই সত্যি হিসেবে ভাববে। তবে ইন্ডিয়ার লোকজন এখন অতটা বোকা না, তারাও মোটামুটি ফ্যাক্ট চেক করে তারা অনেক কিছু দেখে। আবার অনেকে যারা ইন্ডিয়া থেকে বাংলাদেশে যারা এসেছিল বিভিন্ন সময় তারা দেখে গেছে, তারাও এই দেশের প্রকৃত অবস্থাটা বুঝে গেছে। যেরকম আমার সাথে কানেক্টেড আছেন বেশ কিছু ইন্ডিয়ান বন্ধু, তার মধ্যে একজন বাংলাদেশে এসেছিলেন, উনি ছিলেন 2-3 দিন ওনার ব্যবসায়িক কাজে, তারপর উনি চলে গেছেন। উনি যে ওনার দেশের মানুষকে বুঝিয়েছে যে না, তোমরা যেরকম দেখছো বা টিভিতে যেরকম দেখছো সেরকম কিন্তু আসলে বাংলাদেশের পরিস্থিতি না। বাংলাদেশে যেটা হচ্ছে যে একটা সরকার পরিবর্তন হয়েছে এবং সেটা পরিবর্তনের কারণে কিছু তো হবে, সেটা কোনোভাবে ঠেকানো যাবে, এটা সারা পৃথিবীতে হবে। কিন্তু যে কোনো দেশে এরকম একটা জিনিস ঘটতে পারে। কিন্তু মিডিয়াতে যেভাবে প্রচার করা হচ্ছে ইন্ডিয়াতে যে বাংলাদেশে জঙ্গি উত্থান হচ্ছে, মৌলবাদের উত্থান হচ্ছে, সেরকমটা মোটেই বাংলাদেশে সেরকম কোনো কিছুই হচ্ছে না। এখানে সবাই মোটামুটি ভালোই আছে। তবে হ্যাঁ, আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকটা কিছুটা অবনতি হয়েছে, যে কারণে ছিনতাই বেড়ে গেছে, রাস্তাঘাটে হঠাৎ করে ডাকাতি বেড়ে গেছে, সেটা ঠিক। সেটা দেশের যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি আরেকটু জোরদার করা যায়, সরকার যদি একটু বিশেষ করে আমাদের যে স্বরাষ্ট্র উপদেষ্টা আছে উনি যদি আরেকটু তৎপর হন, হ্যাঁ, ওনার সবচেয়ে বেশি ইয়েটা আসছে ওনার উপরে, যে উনি আসলে দেখা যাচ্ছে যে উনি সেভাবে কন্ট্রোল করতে পারতেছেন না। অনেকে ওনার পদত্যাগও দাবি করতেছে। উনি যদি একটু শক্ত হন, আর একটু মেরুদণ্ড সোজা করে যদি উনি সবকিছু হ্যান্ডেল করতে পারেন, সেক্ষেত্রে দেখা যাবে যে এই চিন্তায় হাইজ্যাক এগুলো কোনোটাই হবে না বাংলাদেশে। মোটামুটি হলেও সেটা অনেকটা সহনীয় মাত্রায় চলে আসবে। এটা জি, ধন্যবাদ। ওকে, অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন, ভুইয়া ভাইরে একটা কথা আপনি বলতে চাই। দাদা বললেন যে দুর্গাপূজায় মুসলিম ভাইরা আমাদের মণ্ডপ পাহারা দিছে, কিন্তু আমাদের মণ্ডপ পাহারা দেওয়া লাগবে কেন এবং কাদের ভয়তে পাহারা দিছে? আমি 100% এক্সাক্ট পয়েন্ট, খুবই ভালো কথা। আপনার এই কথাটার জবাব আমি মামুন ভাইকে যাওয়ার। মামুন ভাই, আপনি কি এই মজুমদার সাহেবের কথাটার উত্তর দিবেন নাকি আমি উত্তর দেব? আপনিও দিতে পারেন, আমিও দিতে পারি, যদি মনে করি একটু যোগ করা। আপনিই দেন আপাতত। প্রথম কথা, মজুমদার সাহেবের কথাটা সত্যি। একটা মন্দির কেন পাহারা দিতে হবে? একটা মন্দির অথবা মসজিদ বা পূজা মণ্ডপ কেন মুসলমানদের পাহারা দিতে হবে? এটা তো হওয়ার কথা না। এখন কেন হবে? একটা কারণে, যুবলীগ যদি হেলমেট লাগাইয়া হিজবুত তাহরির ওই মন্দিরে অ্যাটাক করে তো এটা ঠেকাবে কে? না, মন্দির পাহারা তো আমাদের নতুন না। আমাদের মন্দির পাহারা তো আমি ছোটবেলা থেকে দেখতেছি যে পুজো মন্দির হলেই পুলিশ দিয়ে পাহারা দিতে হয়। নতুন না, দেখতেছি ছোটবেলা থেকে। আচ্ছা দাদা, আমাকে একটা কথা বলেন, গত 7-8 বছরে বেশ কিছু ইনসিডেন্টকে ইনভেস্টিগেট করা হয়েছে। এই ইনভেস্টিগেটটা যখন করা হয়েছে বেশ কিছু লোকজন গ্রেফতার হয়েছে,
যেমন আমি আপনাকে উদাহরণ দেই, বেশ কিছু লোকজন গ্রেপ্তার হয়েছে, আমি উদাহরণ দেই। ভোলায় এক হিন্দু ভদ্রলোক মন্দিরের গেট চুরি করছে, পূজা মণ্ডপের গেট চুরি করছে, এবং এই পূজা মণ্ডপের পুরোহিতরা মামলা করছে কয়েকজন মুসলমানের নামে। এখন এ ধরনের ইনসিডেন্ট, আরো একটা কথা আপনাদেরকে বলি, রাজবাড়িতে একটা ইনসিডেন্ট হয়েছে, রাজবাড়িতে সেখানে প্রতিমা ভাঙচুর যে করছে বলছে যে মুসলমানরা ভাঙছে, মানে হইছে, এই গ্রেপ্তার হয়েছে রানাপদ সরকার। এখন এর উত্তরটা কোন দিকে যায়? আবার দিনাজপুরের চিরির বন্দরে ক্ষিতীশ চন্দ্র রায়কে গ্রেপ্তার করা হয়েছে গভীর রাতে, ঠিক আছে। আবার নেত্রকোনায় এই ভদ্রলোককে গ্রেপ্তার করা হয়েছে। এখন এর অর্থ এইটা না মুসলমানরা মন্দির ভাঙ্গে নাই, এর অর্থ এইটা না মুসলমানরা কোন হিন্দুদের জমি জোর করিয়া খায় নাই, এর অর্থ এইটা না। যেমন কুমিল্লার বীরজাবালা হত্যাকাণ্ডের কথা আমার চেয়ে ভালো কেউ দেখে নাই। তাজুল নামে এক মুসলমান একটা পরিবারের 6 জন মেরে ফেলাইছিল। আমি কিছু কিছু মুসলমান নামধারী কুত্তার বাচ্চারা এ ধরনের কাজ করছে এবং করে, কিন্তু এই জিনিসগুলা কি মজুমদার সাহেব, এটাকে কিভাবে আমরা ডিফেন্ড করতে পারি? মানে আমি যেগুলো দেখালাম, এইটা 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 তারপরে এইটা, মানে এ ধরনের তৎপরতাটাকে আমরা কিভাবে দেখতে পারি? আপনার কি মনে হয় মজুমদার সাহেব? এখন এই ধরনের তৎপরতা কি এই 5ই আগস্টের আগে না পরে? এই যে ঘটনাগুলো দেখালেন আপনি, 5ই আগস্টের আগে একটা আছে 2013-তে, একটা আছে 17-তে, একটা আছে 19-এ, আর একটা আছে 21-এ, আর একটা আছে 24-এ। মানে আমার কথাটা হইতেছে সাবজেক্টটা 5ই আগস্টের আগে পরে দিয়ে কথা না। আমি একজন মুসলমান হইয়া যদি নিজে মসজিদ ভাঙ্গা তারপরে যদি বলি এটা হিন্দুরা ভাঙছে, এটা কোনো কথা হইল না? কোন এটাও কথা না। এখন এই যারা এই কাজগুলো করছে, যে হিন্দুদের যে কথা দেখালেন, এখন মন্দির ভাঙা হয়েছে মনে করেন বাংলাদেশের 100, একটা বছরে 200 মন্দির ভাঙা হলো, তার মধ্যে 4 জন হিন্দু ভাঙছে, বাকি জন ভাঙেনি। শুধু আমি বলতেছি আমাদের যে দুর্গাপূজায় পুলিশ পাহারা দেয় তা না, আপনাদের ঈদের নামাজেও ব্যাপক পুলিশ পাহারা দিতে হয়, ঠিক আছে? মানে এখন ধর্মীয় কাজে আমাদের এই পুলিশ পাহারায় ধর্ম পালন করতে হবে। মানে এখান থেকে এটার মানে এইটার কারণ কি? আর মানে ধর্ম পালনে বিঘ্নিত হওয়ার অথবা সাবোটাস হওয়ার মানে এটা সমস্যা কোথায়? যে কোনো ধর্ম হোক, এখান থেকে আমরা কমে বেরোবো, এর উপায় কি? আচ্ছা, সমস্যা একটা আপনাদেরকে আমি ঠান্ডা মাথায় বলি। ক্রিসমাসের সময় আমেরিকান FBI মেক্সিকোতে গিয়ে তাদেরকে হেল্প করে। স্টেট অফ টেক্সাস তাদের পুলিশ মেক্সিকোতে গিয়ে পাহারা দেয় যাতে ড্রাগ কার্টেল অথবা কোন প্রকার উচ্ছৃঙ্খল তৎপরতা ওখানে যেন না হয়। এটা হইতেছে আমেরিকা আর মেক্সিকো। আর আমরা পাশে হইছি এমন একটা কান্ট্রি যেখান থেকে নিজেরা জঙ্গি সাপ্লাই দিয়ে বলে বাংলাদেশে এই কামটা করো, তাতে এটা আমার ইন্ডিয়ার বেনিফিট হবে। আপনি এই হিজবুত তাহরীর যেই কাজটা করেছে গতকালকে, তার আগের দিন রণধীর জয়সওয়াল বলছে যে হিজবুত তাহরীর বাংলাদেশে অ্যাক্টিভ। তাইলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল 2 দিন আগেই জানে যে হিজবুত তাহরীর বাংলাদেশে অ্যাক্টিভ, অথচ এখনো তারা বায়তুল মোকাররমে যায় নাই। দাদা, সমস্যাটা তো এইখানে। আমরা এটা কি করব? আপনি যে কথাটা বলছেন আমি কিন্তু আপনার সাথে দ্বিমত পোষণ করি না। আপনি নিজে ভারতের পশ্চিমবঙ্গের একটা পোর্টাল, ওদের বলে বোধহয় রিপাবলিক টিভি, আপনি ওখানে গেছেন। আপনি, আপনার নাম নরেন্দ্রনাথ মজুমদার, আপনি হিন্দু সম্প্রদায়ের আমাদের একজন ভাই, আপনি ওখানে গেছেন। আপনি কোন অপমানের মুখে বাংলাদেশে এমন ভাবে ছোট করতেছিল, আপনি নিজে ওইটা নিতে পারেন নাই দাদা, আপনি সহ্য করতে পারেন নাই। আপনি নিজে প্রতিবাদ করা শুরু করছেন, এবং আপনি যখন প্রতিবাদ করছেন আপনার ধর্ম নিয়ে তারা সন্দেহ উঠাই দিছে। আপনি কি হিন্দু, আপনি কি হিন্দু, বারবার আপনারা থামানোর চেষ্টা করছে। এটা কি করে না দাদা? এটা কি সত্য না?
না না, তো নির্বোধের পরিচয় দিছে। মানে তারা আমার সঙ্গে যুক্তিতে না পেরে বলছে আমি কি হিন্দু। মানে তাদের ধারণা যে বাংলাদেশের হিন্দু মানে সে ভারতের দালাল, ভারতের পক্ষে কথা বলবে, সে ভারত প্রেমী হবে, মানে দেশপ্রেমিক হবে না। তা ওদের এইটাই ধারণা। ওই সাংবাদিক একটা মূর্খতার পরিচয় দিছে যে আমি যখন প্রতিবাদ করতেছিলাম যে আপনি কি হিন্দু, এখানে তো আমার হিন্দু না, আমি এখানে হিন্দু হতে পারি, বৌদ্ধ, খ্রিস্টান হতে পারি, আমি কথা বলতেছি অ্যাজ এ বাংলাদেশ, আমি আমার দেশ নিয়ে কথা বলতেছি। সে যদি তোমার হিন্দু হতে হবে, মানে মানে হিন্দু হলে আমার দেশে কথা বলা যাবে না, আমার দেশে কথা বলতে হলে মুসলমান হতে হবে, এটা তারা নির্বোধের পরিচয় দিচ্ছে এবং তারা হারছে। ওই ওই চকশোতে 4 জন ছিলেন, 4 জন আমার চেয়ে সবাই খুব যোগ্য, 4 জন কেউই আমার সঙ্গে মানে কথার উত্তর না দিতে পারে এটা ওটা ভংসং করে লাস্টে মাথা নিচে করে গেছে। এবং সেটা আমি প্রতিফলন পাইছি, বাংলাদেশের এই 18 কোটি মানুষ মানে টোটাল আমাকে জয় জয় করছে। এবং অচেনা অচেনা মানুষ সেই মানে ক্লিপটাকে টোটাল ভাইরাল করছে এমন ভাবে যে আমি গর্বিত যে আমি আমি আমার দেশের পক্ষে কথা বলছি এবং দেশ আমার পিছনে আছে। এটা আমি দেশের সবার কাছে কৃতজ্ঞ, সবাই আমার পাশে আছে। এটাই আমাদের দেশপ্রেমিকের পরিচয়। আপনি অদ্ভুত কথা বলছেন। আমি প্রথম আপনাকে আমি বলি, আমি বাংলাদেশের প্রত্যেকটা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে নিয়ে আমি গর্বিত। কিন্তু আপনাকে আমি বলি, আমি এক সময় আমার কানাই স্যার, আমার প্রিয় শিক্ষক, ওনার একটা কথা শুনি না আমি কাঁদছি। আমার বয়স অত বড় তখন বেশি না। তাকে যখন বলছে যে আমরা ভারতে যাব, কানাই স্যার কইছে আমি কি মুক্তিযুদ্ধ করছি ভারতে যাওয়ার জন্য? আমার চোখ দিয়ে পানি বাইরে গেছে কানাই স্যারের কথা কইয়া। আর দ্বিতীয়বার আমার চোখ দিয়ে পানি বাইরেছে, আপনার এই ভিডিওটা প্রসাদ গাঙ্গুলি আমার এক কোঅর্ডিনেটর, সে পাঠাইছে, আমারে পাঠায় বলছে দাদা আপনি এই ভিডিওটা দেখেন। তা আমি বলছি কে? বলছে ভদ্রলোক আপনার সাথে টক শোতে আসছিল। আমি আপনার ভিডিওটা 9 বার দেখছি, 9 বার, একটা মাত্র কারণে, কারণ আপনি যখন কথা বলতে গেছেন আপনি একজন বাংলাদেশী হিসাবে কথা কইছেন, কোন হিন্দু হিসাবে না, কোন বৌদ্ধ হিসাবে না, কোন খ্রিস্টান হিসাবে না, কোন মুসলমান হিসাবে না, আপনি একজন বাংলাদেশী হয়ে কথা বলছেন। এখন দাদা সমস্যা কি? আপনি কি মনে করেন যেমন সব মুসলমানরা যেমন মুসলমান বাংলাদেশী প্রেমিক না, সব হিন্দুরাও বাংলাদেশী প্রেমিক না? আমাদের এই সমস্যাটাই আমরা যেখানে দেখি, একটা সাবজেক্ট নিয়ে আমরা যদি কথা বলি, আপনাকে আমি উদাহরণ দেই। বাংলাদেশে আপনার মতো লোক দাঁড়াইয়া ফারাক্কা নিয়ে কথা বলবে, কিন্তু আপনি কখনো শুনছেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ ফারাক্কা নিয়ে কথা বলছে, ফারাক্কার পানি নিয়ে কথা বলছে? কখনো শুনছেন? না, তাদের দাবিতে হয়তো ফারাক্কার ইস্যু নাই, তাদের ভিন্ন ভিন্ন দাবি ইস্যু। তাহলে বিষয়টা কি হইলো দাদা? মানে নিরপেক্ষ হইলো? আরো একটা কথা আপনাকে আমি দেখাই যে সাবজেক্টটা নিয়ে। বাংলাদেশে আমি লিখিত দেই, আজকের মিডিয়ায় লোকজন আমাকে এখন দেখতেছে, 1000-এর উপরে লোকজন আমাদেরকে দেখতেছে। আমি প্রমিস করতেছি, বাংলাদেশের কোন একটা মন্দিরের গায়ে কোন মানুষ যদি হাত দিতে যায়, সেখানে যদি প্রতিবাদ হয়, সেখানে যদি মামলা হয়, যা কিছুতে আমি হিন্দুদের পক্ষে দাঁড়াবো। কারণ একজন মুসলমানের নাগরিক হিসাবে বাংলাদেশের যে অধিকার আছে, একজন হিন্দু ভাইয়ের ঠিক সমান অধিকার আছে। কিন্তু সমস্যার একটা জায়গায় আমি মাঝে মাঝে ফেস করি, আমাকে একটু আপনাকে আমি ওই মুসলমান ভাইয়ের মধ্যে আমি বাংলাদেশের একজন হিন্দু ভাইরে দেখি। এই ধরনের কর্মকাণ্ড ভারতে যেমন গ্রহণযোগ্য না, ঠিক তেমনি বাংলাদেশেও গ্রহণযোগ্য না। এখন কথাটা হচ্ছে, এ ধরনের অপতৎপরতা যারা করে তারা তো করে, কারণ তারা ধর্ম ব্যবসায়ী। কিন্তু বাংলাদেশের আপনার মনে হয় না হিন্দু সম্প্রদায়ের থেকে, মুসলমান সম্প্রদায়ের থেকে, মিডিয়ার থেকে এগুলোর প্রতিবাদ আসা উচিত, এগুলো নিয়ে মন্তব্য করা উচিত যে ওখানে একটা নৈতিক অবক্ষয় হচ্ছে? উনি বোধহয় উনি নাই, ওনার নাম কি, মজুমদার সাহেব, উনি বোধহয় ডিসকানেক্ট হয়ে গেছে, উনি আসবে, উনি হঠাৎ ডিসকানেক্ট হয়ে গেলেন। আচ্ছা, আমি বিষয়টা বলতে চাচ্ছি, অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন, আমি যে ভিডিওটা দেখালাম এটা ভারতের উত্তরপ্রদেশে এ ধরনের কর্মতৎপরতা আমরা দেখি। তো বাংলাদেশের মিডিয়ায় ভারতে যে মুসলমান ভাইয়েরা এভাবে অত্যাচারিত হয় দিনে দুপুরে, এটা নিয়ে কারো কোনো মন্তব্য মুসলমানদের মধ্যে আমরা দেখি না। দাঁড়ান, উনি এসছে, কাজী আব্দুল্লাহ আল মামুন। সরি দাদা, আপনারা বোধহয় আমরা হারাই ফেলাইছিলাম। এনিওয়ে,
হ্যাঁ হ্যাঁ আমি জানি, আমি বুঝতে পারতেছিলাম নেটওয়ার্কের জন্য। এখন আমি যে কথাটা বলছি, আমি যে কথাটা বললাম, আমি যখন এই ভিডিওটায় দেখলাম ভারতে একজন মুসলমান ভাইকে যেভাবে অত্যাচার করা হইতেছে গাড়ির মধ্যে, ট্রেনের মধ্যে, ঠিক আমি ওই ভাইয়ের মধ্যে দেখতেছিলাম বাংলাদেশের একজন হিন্দু ভাইরে। আচ্ছা, আমি কাজী আব্দুল্লাহ আল মামুন, আপনাকে আমি বলি, বাংলাদেশে কি এমন ঘটনা দেখেন নাই যে আওয়ামী ছাত্রলীগের লোকজনরা অথবা ক্ষমতাসীন কোন রাজনৈতিক দলের লোকজনরা কোন হিন্দু ভাইকে এভাবে অত্যাচার করছে? আপনারা কি কখনো দেখেন নাই হিন্দুদের মন্দিরে কোনো একটা জায়গায় ভাঙ্গা হয়েছে? কিন্তু এটা যখন হয়েছে এর প্রতিবাদ আমি দেখছি। কোথায় দেখছি জানেন? আমি একটা কথা আমার মনে পড়ে, জামাতের নেতা মুজাহিদ, তাকে দেখছি তার এরিয়ায় কোন জায়গার মন্দিরে কে অ্যাটাক করছে, আমি মুজাহিদকে দেখছি তার পুরা জামাত ইসলামী নিয়া ওখানে ওই মন্দির শুধু রিবেন্টের জন্য যায় না, ওখানে প্রতিবাদ নিয়ে দুনিয়া একত্র করছে যে হিন্দুদের উপরে কেন অত্যাচার করা হয়েছে। আচ্ছা, কিন্তু এই ভারতে মুসলমানদের উপরে যেসব অ্যাট্রসিটিস হয়, বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের কাছ থেকে, খ্রিস্টান সম্প্রদায়ের কাছ থেকে, বৌদ্ধ সম্প্রদায়ের কাছ থেকে কোনো প্রতিবাদ আজ পর্যন্ত আমি দেখি নাই, যদি হয়ে থাকে আমার জানা নাই। আর গত 17 বছরে হাসিনা শেখ একটা কাজ খুব সফলভাবে করেছে, বাংলাদেশের কোন মিডিয়া ভারতের এসব অ্যাট্রসিটির জন্য প্রকাশ না করে। এটার উপরে মজুমদার সাহেব আপনি কি কোনো মন্তব্য করবেন? মানে ওই যে যেটা দেখছেন, আমি দেখছি যে একজন মানে হুজুরকে কেউ আক্রমণ করতেছে, তারপরে তোমার কেটে গেল, আমি বলো দেখি নাই। তাই এই যে বিষয়টা ট্রেনে কোথায় কি, আমি এই ভিডিও আমি আগে দেখি নাই, খবরে দেখি নাই আর কি। আর আপনি যে দেখছেন একটা নিন্দনীয় কাজ। এখন উত্তরপ্রদেশের একটা ট্রেনে এই রোজার মাসে ভদ্রলোক ইফতারির সময় ওইখানে বসে কিছু খাইতেছিল এবং কোরআন শরীফ পড়তেছিল। এনিওয়ে, এটা একটা ইনসিডেন্ট, এই ধরনের ইনসিডেন্ট হয়, অপরাধীরা এই ধরনের কাজগুলো করে। আমি এর জন্য পুরো একটা কমিউনিটিকে, পুরো একটা ধর্মকে দোষ দিতে পারি না, কিন্তু সাবজেক্টগুলো আমাদের সমাজে এগুলো অ্যাভেলেবল, এই কাজগুলো হচ্ছে এবং আমাদের প্রতিবাদ করা। আমাদের বাংলাদেশে যে হিন্দুদের মধ্যে মানে জাতিগত সংখ্যালঘু হিসেবে যে আক্রমণগুলো হয়, এগুলো তো মানে সকল মুসলমান করে না। সকল মুসলমান যদি করে তাহলে তো আমরা 10 সেকেন্ড বাংলাদেশে থাকতে পারবো না। আমরা কয়জন? তারা 90 জন। অত সকল মুসলমান তো এগুলো করে না, সকল হিন্দু এগুলো করে না। ভারতের সবাই কিন্তু ওই মানে উগ্র ধর্মান্ধ দল না। বিজেপির ভিতরেও কিন্তু সংখ্যালঘু সেল আছে। পশ্চিম বাংলায় কিন্তু বিজেপির মুসলমানরাও বিজেপি করে, ঠিক আছে। এখন বিষয়টা হচ্ছে কি, এখানে যেটা হয়েছে, ভারত এখন এই মুহূর্তে আমাদের দক্ষিণ এই সাব কন্টিনেন্ট, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই 3 দেশে কিন্তু ধর্মের রাজনীতি খুব এই মুহূর্তে মার্কেট পাইছে। বিশেষ করে এই যে পরপর 3 বার কিন্তু নরেন্দ্র মোদী ধর্মের নামে কিন্তু সে প্রধানমন্ত্রী হয়েছে, হতে পারছে। এখন এই ধর্ম দিয়ে যত সহজে আপনি মানুষকে কাছে আনতে পারবেন, অন্য কিছুদের কাছে আনা যায় না। যেমন আপনি বলেন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, এইচএসবিসি ব্যাংক, এরাও কিন্তু বাংলাদেশে সাইনবোর্ড লাগাতে হয়েছে ইসলামী ব্যাংকের সঙ্গে না পারার কারণে। মুদারাবা, ইসলামিক ব্যাংকিং উইং, এইগুলো লিখে তাদের ব্যবসা করতে হচ্ছে মানুষ আকৃষ্ট করার জন্য। যেমন গ্লোবাল ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, তারপর যে আল-রাফা ব্যাংক, তারপর যে সোশ্যাল ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক হয়ে গেছে। অর্থাৎ ধর্মের আবেগটা দিয়া যেটা মানুষকে খুব সহজে কাছে টানা যায় সেটা করছে। আর যে বলছেন যে রোজাদারে, এটার অবশ্য আমি আপনাদের মাধ্যমে দাবি করি, ওই যে লোকরা এই ঘটনা ঘটাইছে তাদের সর্বোচ্চ বিচারের আওতায় আনি এবং কাঠ করে দাঁড়ানো উচিত। কারণ এটা তো তারা একটা করছে, পাল্টা একটা করবে, তখন তো দাঙ্গা লাগবে, তখন তো দোলাগড়, তারপরে যে শেখ শাহজাহানের মতো, তারপরে দিল্লির মতো একটা কাহিনী শুরু হবে। প্রতিটা সাম্প্রদায়িক দাঙ্গা কিন্তু প্রথমেই মানুষ দলবদ্ধভাবে হয় না, প্রথমে এরকম একটা সামান্য ঘটনা থেকে কিন্তু শুরু হয়। আজ পর্যন্ত কোনো সাম্প্রদায়িক দাঙ্গায় এরকম হয় নাই। মানে ছোট একটা ঘটনা নিয়ে 2 পক্ষ জড়ো হতে হতে তখন কিন্তু বড় আকার ধারণ করে। অতএব মানে এই অঙ্কুরে এগুলো ধ্বংস করা উচিত, নাহলে তো মানে পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ পড়ছে কিন্তু ধর্মীয় দাঙ্গায়, আবারও সে খারাপের দিকে আমরা চলে যাবো। মধ্যযুগে নাই। মজুমদার ভাই, আপনি একটা কথা বলছেন, কিছু দুষ্কৃতিকারীরা এই কাজ বাংলাদেশে করে এবং ইন্ডিয়ায় করে, আমি আপনার সাথে একমত। কিন্তু রাষ্ট্রীয় পর্যায়ে যখন মসজিদ ভাঙ্গা হয়, আমি আপনাকে আরেকটা ভিডিও দেখাই, আপনি এটা একটু দেখেন।
A 180-year-old mosque in Uttar Pradesh's Fatehpur faces demolition amid an ongoing encroachment row. What is the full story behind this contentious move? In Fatehpur, Uttar Pradesh, a part of the 180-year-old Noori Jama Masjid was demolished on Tuesday. Authorities claimed it encroached upon the Banda Fatehpur road. এখন রাষ্ট্র যখন এ ধরনের কাজ করে, এর কি কোনো ভাষা আছে? রাষ্ট্র যখন এ ধরনের কাজ করে, এগুলো কি সমর্থনযোগ্য? আপনি বলছেন, আমি কিন্তু একটা কথা বলি, মামুন ভাই, আপনি কি জানেন যে বাংলাদেশ জামাত ইসলামের মধ্যে হিন্দু ভাইরা আছে? আপনি কি এটা শুনছেন কখনো? আমি জানতাম না। আমি শুধু রিসেন্টলি জানছি যে বেশ কিছু হিন্দু ভাইরা আছে জামাত ইসলামের মেম্বার। আমি অবাক হয়েছি, আমি জানতাম না। এবং এই মজুমদার ভাই মাত্র বলছে যে ভারতের বিজেপির মধ্যে মুসলমানদের বেশ কিছু সদস্য আছে, যেমন একটা লোক আছে নাকি গোলাম নবী আজাদ না যেন কি এটা ছিল। কিন্তু রাষ্ট্রীয় পর্যায়ে যখন একটা মসজিদকে এভাবে ডেমোলিশ করা হয়, এর কি কোনো প্রতিবাদ আছে? এখানে একটা রাষ্ট্র এবং একটা সমাজ, আমরা যদি বলি কিছু দুষ্কৃতিকারীরা এই কাজ করছে, কিন্তু একটা রাষ্ট্রই যদি ইনভলভ হয় এ ধরনের কর্মকাণ্ডে, এটাকে কি আমরা কিভাবে দেখি? আমাকে জিজ্ঞেস করছেন দাদা এই ভিডিওটা কোন স্টেটে? এই ভিডিওটা কোন স্টেটে? উত্তর প্রদেশে। উত্তর প্রদেশ ইন্ডিয়া। মামুন ভাই আপনি বলেন প্লিজ। আচ্ছা শুনেন, আমি একটু সময় নিয়ে বলবো এটা নিয়ে। মানে আমার মনে হয় আমাদের মজুমদার ভাই একটু কনফিউজড, কিংবা ওনার বক্তব্য আমরা কনফিউজড। শুনেন, নেতানিয়াহু অফ ইসরায়েল আর মোদি অফ ইন্ডিয়া, এই দুইটা হলো মানবতা বিরোধী চরম চরম ধর্মীয় উগ্র ব্রাহ্মণ্যবাদী। আর ওদিকে হইলো যেমন ইহুদিদের মধ্যে অর্থোডক্সরা কিন্তু প্রো প্যালেস্টিনিয়ান। আচ্ছা, আর ওখানে যেখানে আমরা যদি বলি মানে ইহুদিবাদী বলতে যেটা বোঝায় যে চরম ইহুদিবাদী আর ব্রাহ্মণবাদী। হ্যাঁ, তো কাজেই এইখানে যেভাবে আন্তর্জাতিকভাবে তৈরি করা হয়েছে, যেখানে রাষ্ট্রীয়ভাবে ভারতে মানে মাইনরিটি মুসলমানদের উপরে কাশ্মীর সহ যেইভাবে নিপীড়ন করা হয়েছে, এই মোদি কসাই তো ওখানে ভারতের পত্রপত্রিকাই হয়েছে, বিচারই হয়েছে, হাজার হাজার মুসলমান মেরে তারপর সে প্রধানমন্ত্রী হয়েছে, চিফ মিনিস্টার প্রধানমন্ত্রী হয়েছে। এখন যে যত বেশি মুসলিম বিদ্বেষী সে তত বেশি ভোটের রাজনীতিতে তারা সামনে, যার কারণে নেতানিয়াহু ইজ মোর পাওয়ারফুল দেন ইভেন ট্রাম্প, তাদের যে লবিগুলো আছে। তো কাজেই সেইখানে এই মোদি এই প্যালেস্টাইনে মুসলমান হত্যার উল্লাসের জন্য লোক পাঠাইছে, এটা রাষ্ট্রীয়ভাবে, এটা কোনো কথা না। কিন্তু রাষ্ট্রীয়ভাবেই হলো ভারত বলতেছে না আমরা তো সেকুলার কান্ট্রি। হোয়াট দ্য হেল ইউ আর। এই যারা নাকি কংগ্রেসকে বলছে সেকুলার, আপনি জানেন, আপনি নেহরুকে যখন নাকি সিংহাসনের প্রধানমন্ত্রী বসা একেবারে ধর্মীয় যত রকম সবকিছু করে দেওয়া হয়েছে। তারপরে এখানে আপনারা দেখেন চ্যাটার্জি ব্যানার্জিরা উচ্চ বর্ণের যারা বাংলাদেশ থেকে গিয়েছিল, এরা ওই লন্ডনে যখন যায় তখন তারা খুব প্রোগ্রেসিভ হয়ে যায়। আর যখন নাকি ইন্ডিয়া যায় তখন তারা সে প্রতিশোধটা নেয়। এই যে যতগুলো আপনি দেখবেন বাংলাদেশ থেকে 47-এ যেসব জমিদাররা এখান থেকে হিন্টারল্যান্ড থেকে লুটপাট করে কলকাতায় বাড়ি বানাইছে, তারা কিন্তু ওখানে চলে গেছে। সাধারণ হিন্দুরা তারা এখানেও কাজ করে খাবে, ওখানেও কাজ করে খাবে। বরঞ্চ যেসব হিন্দুরা বাধ্য হইয়া কিংবা ভয় দেখায় হোক তাদেরকে প্রচার করে গেছে, তাদের কিন্তু কলকাতায় জায়গা হয় নাই। আমি অনেক ভিডিও দেখছি, এই যে হিন্দুদেরকে অন্য ধর্মাবলম্বী বলে গরিব হিন্দুদেরকে নিষ্পেষিত করা হলো, গরিব বিহারীদের নিষ্পেষিত করা হলো। আর হিন্দু তো কোনো ধর্মের নাম না ভাই। এইটা আপনার যে গান্ধী এটা আপনার আহমদ শরীফের লেখায় পাবেন। গান্ধী কি করছে, অনশন করে এটাকে মানে শিডিউল কাস্টের লোকদেরকে হিন্দুর মধ্যে আইনা পুরা ভারত দখল করে ফেলালো। 2% যারা হোয়াইট ছিল সাউথ আফ্রিকায়, তারা শত শত বছর আফ্রিকানদের লুট করে খাচ্ছে। এবং 2 থেকে 3% ব্রাহ্মণ পুরো ভারতবর্ষে নিম্নবর্ণে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ মুসলমান সব গ্রহণ করছে। আরে বৌদ্ধরা তো একেবারে জেনোসাইডের কারণে শিকার চলে গেছে। কাজে এখানে ধর্মকে নিয়ে যে রাজনীতি হবে না, ধর্ম রাষ্ট্রের সাথে সম্পর্ক দেয়। এখানে যত মোগল বলেন, সুলতান আমল বলেন, তারা কেউই ধর্মভাবে রাষ্ট্রীয়ভাবে করে নাই। তো কাজে এইভাবেই আজকে
পরিকল্পিতভাবে সারা পৃথিবীতে মধ্যযুগে যেমন ছিল, ইউরোপের সমস্ত যুদ্ধ ছিল ধর্মযুদ্ধ, খ্রিস্টান এবং মধ্যে ক্যাথলিক এন্ড প্রোটেস্ট্যান্ট। তো আমরা এখন পিছিয়ে রয়েছি। এখন আমাদের বাংলাদেশের যেসব আওয়ামী বুদ্ধিজীবীরা আছে, আওয়ামী বাম ফ্যাসিস্টরা আছে, আমি তাদের সাথে কথা বলেছি, তারা বলে কি ভারতে যদি এই যে যদি দাঙ্গা হয়, মুসলমানরা বিজিত হয়, বাংলাদেশ থেকে প্রতিবাদ করলে নাকি এই বাংলাদেশে হিন্দু নির্বাচন বাড়বে। ওটা স্টুপিড কথাবার্তা। আচ্ছা, আপনারা জানেন SCCI যে মানিক মুখার্জি ইন্টারন্যাশনাল কয়েকবার প্যারিসে আসছিল, একবার আমার বাসায় ছিল, আমার সাথে খুব ভালো সম্পর্ক ছিল, আমাকে ইনভাইটেশন করছিল। আমি তাকে বলেছিলাম আপনারা যেখানে বাসদ তাদের সাথে বলেন, ওনাদের একজন নেতা ছিলেন, সেও আমাদের বাসায় এসেছিল, ইসলাম নেতা, সে বলছিল যে বাসদ ইজ দ্য অনলি কমিউনিস্ট পার্টি ইন বাংলাদেশ, আপনারা এইভাবে সার্টিফিকেট দিয়েন না। তো আমি উনাকে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর আমি মানিক মুখার্জি বলছিলাম, ওনাকে ভাই বলে বলতাম, মানিক ভাই আপনি একটু বলেন দেখি যে এটা কি ঠিক বলেন, এটা ঠিক না। তাহলে আজকে বাংলাদেশে এক শ্রেণীর, এই যে শেখ ইসলাম চৌধুরী নাম ধরে বলতে পারবো, আমি ছিলাম যে আমরা বলছিলাম নদী পানি সর্বম সুরক্ষা কমিটি, এইটা দুইটা মিটিং এ আপনার যে মিটিং এ হয়েছিল, সেই মিটিং এ আপনার যে জাফরুল্লাহ চৌধুরী সভাপতি, থার্ড মিটিং এ এসে আপনার শেখ ইসলাম চৌধুরীকে উনি বসাইলো, উদ্বোধনী ভাষণ বললেন এই নামটা চেঞ্জ করতে হবে, কি হ্যাঁ এখানে নদী পানি সর্বদা সুরক্ষা, সার্বশব্দ বাদ দিতে হবে। কারণটা কি, এখানে সার্বভৌমত্ব মানে ভারত বিরোধী বললে নাকি বাংলাদেশে মুসলিম মৌলবাদ চাঙ্গা হয়ে ওঠে। একেবারে যাহা মিথ্যা কথা। এইসব যেই কথাটা আপনি প্রশ্ন তুলেছেন, আমি শুধু বলে নিচ্ছি, এখানে তখন যারা যারা ছিল সবাই জানে, সাইফুল হক আপনার ওয়ার্কার্স পার্টির, আমি প্রথম মিটিং এ বলছিলাম যে নামটা এই কমিটি না, আন্দোলন হতে হবে। তারপর সেইগুলো অনেক এগুলো আমি ঐতিহাসিকভাবে ঘন্টার পর ঘন্টা বলতে পারবো, আমি এটা বলছি না। তবে এটা কথা সূত্র মজুমদার ভাইকে বলছি যে রাষ্ট্রীয়ভাবে ভারতে যেভাবে অন্য ধর্মের লোকদের নিধন করা হচ্ছে, সেখানে বাংলাদেশের প্রতিবাদ হচ্ছে না। আজকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সমিতি রয়ার এজেন্ডা বাস্তবায়ন করে। এখানে উদিচি কুদিচি, এখানে প্যারিসের মতো সংগঠন আমি দেখেছি, এখানে উদিচি 20টা যদি আপনার যদি শিল্পী হয়, ওখানে দেখা যায় 18টা হিন্দু সম্প্রদায়। এরা ইচ্ছাকৃতভাবে সাম্প্রদায়িক দাঙ্গা বাজায় রাখতে চায়। বাংলাদেশের লোক অধিকাংশ মানে মানে বলতে মেজরিটির চেয়ে বেশি, অল্প কিছু লোক আছে মানে সাম্প্রদায়িক দাঙ্গা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এরা তৈরি করে রাখে। পাকিস্তান আমলে বলছিল যে বাংলাদেশের ব্যাপারে বলতো যে ইসলাম খতরে মে হ্যায়, আর পুরো পশ্চিম পাকিস্তানে বলতো ইন্ডিয়া হামারা দুশ্মন হয়। কথাটা বুঝছেন না? তো কাজে এইখানে রাষ্ট্রীয়ভাবে যে দিল্লিতে যেভাবে মুসলিম বিদ্বেষী, যেভাবে অন্যান্য নিম্নবর্ণের মানুষের উপরে নির্যাতন চালা হয়, আসলে হিন্দুর খোদা, মুসলমানের খোদা, খ্রিস্টানের খোদা সবাই এক। এখানে বৈষম্য হলো ধনী মানে লুটেরা ধনী এবং নিঃস্ব গরিবদের, তাদের মধ্যে এই যে শ্রেণী সংগ্রামটা, সেটাকে আড়াল করার জন্য যুগে যুগে শাসক গোষ্ঠীর সৃষ্টি করে। কাজে মজুমদার ভাইকে আমি বলবো যে আজকে আপনারা সহ যারা যারা বাংলাদেশে আছেন, আপনারা যদি ক্যাম্পেইন না করেন, আপনারা যদি না বলেন যে আপনার ইন্ডিয়া থেকে যেসব মিথ্যা প্রচার প্রপাগান্ডা চলতেছে, তাদের বিরুদ্ধে আপনাদের সোচ্চার হওয়া উচিত। কারণ আমাদের তো ভাইরা দালাল হয়ে গেছে। এক শ্রেণী আওয়ামী বামরা, তারা মনে করে যে 47-এ এইটা ভাগ হওয়াটাই ভুল ছিল, পাকিস্তান হওয়া আরেকটা ভুল হয়েছিল। তারা কি মনে করে যে কমিউনিস্ট নাম দিয়ে যে মানে কমিউনিস্টের ধারে কাছেও বলে না, তারা সাম্প্রদায়িক বিরোধীদের নামে সাম্প্রদায়িক রাজনীতি থেকে তারা লালন করে। ঠিক তেমনি আপনার জ্যোতি বসু সারা জীবন বলে আসছে এই যে ফারাক্কা দরকার, এখন পশ্চিমবাংলায় বলতেছে ফারাক্কার কারণে বিহারের নীতিশ কুমার সহ বলতেছে তাদের সমস্যা দেখা দিচ্ছে। কাজে এরা হলো পেইড এজেন্ট, এরা কমিউনিস্টের নামে কমিউনিস্টকে ধ্বংস করছে, অসাম্প্রদায়িক নাম করে তারা সাম্প্রদায়িক রাজনীতি চর্চা করে। ধন্যবাদ। মামুন ভাই, আমাকে একটা কথা বলেন, আপনি এতক্ষণ বললেন যে মজুমদার সাহেবরা যেন এই কথাটা বলে, কিন্তু আপনাকে মজুমদার সাহেব একটা কথা বলে, উনি বলে, মজুমদার সাহেব বলে, কিন্তু আমাকে একটা কথা বলেন, ভারতে যে মুসলমানদের উপরে এ ধরনের অ্যাট্রসিটিস প্রত্যেক দিন হচ্ছে, বাংলাদেশের মেজর কোন মিডিয়া এটা নিয়ে কোনো কথাও বলে না। আপনি এই মিডিয়ার এটা কি ব্যর্থতা, নাকি তারাও পেইড হয়েছে ভারতের দ্বারা, যেটা বাংলাদেশে দেখে? শোনেন, অল আর পেইড। শোনেন, এই যে মিডিয়া, আপনি যদি, আমি একটা পত্রিকা চাবো, আমাকে ডিক্লারেশন দিবে না। এখানে ডিক্লারেশনের মধ্যে লেখাই আছে অলিখিত ভাবে যে বন্ধু দেশ, মানে ভারতের বিরুদ্ধে যদি আপনি কোনো লেখেন, আপনি দেওয়া হবে না। আজকে এটা বলতে হবে, কাশ্মীর যেমন মেজরিটি স্টেটের মধ্যে যারা মাইনরিটি, ভারতের বৃহত্তর ভারতের দৃষ্টিকোণ থেকে বাংলাদেশকে তারা গত এই যে 53 বছর যাবৎ দিল্লি, তারা মনে করছে এইটা তাদের উপনিবেশ, কলোনি। এইখানে আমরা মেজরিটি মুসলমান হয়েও
আমরা মাইনরিটি ট্রিট হচ্ছে। নাহলে দেখেন এই যে 600-650 পুলিশের কর্মকর্তাদের মধ্যে অধিকাংশ কেন উচ্চ বর্ণে হিন্দুদেরকে দেওয়া হয়েছে। কাজে এইখানে বাংলাদেশের চাকরিতে মুসলমান মেজরিটি, হিন্দু বসের যেন আতঙ্কিত থাকে, এটাই সত্য কথা। কিন্তু আপনি তো আপনি যে হিন্দু কর্মকর্তাদের কথা বলছেন, এটা তো শুধু স্বৈরাচার হাসিনা দিছে, নাকি এটা আগেও দিছিল? না না, প্রধানত তারা দিছে, অন্যেরা কমার বেশি সবাই ব্যবহার করছে। এই যে সাম্প্রদায়িক কার্ড সবাই ব্যবহার করছে, এটা জিয়া রহমান ব্যবহার করছে, এরশাদ তো ব্যবহার করছেই, সবাই কর, শেখ মুজিবও তো সাম্প্রদায়িক রাজনীতি ব্যবহার করছে। কি বলেন আপনি? কাজেই আমাদের প্রশ্নটা হলো যে এদেশের মানুষ আজকে ইউরোপে আমরা চলে যাচ্ছি, আজকে আপনি বাংলাদেশে বলেন, ইন্ডিয়া বলেন, পাকিস্তানে বলেন, কৃষক শ্রমিক মেহনতি মানুষ তারা সঙ্গে 95 জন। যুবকদের বলে কি করো? কিছু না, কি করবা? ইউরোপ যাবো, আমেরিকা যাবো। এটা ইন্ডিয়াও, বাংলাদেশেও, এখানেও। কাজেই এখানে মানুষ মনে করে না যে রাষ্ট্র তাদের নিরাপত্তা দেয়। রাষ্ট্র কিছু নিরাপত্তা দেয় না, রাষ্ট্র কিছু নিরাপত্তা দেয় না। এই 47-এ যে বলছিল ইয়ে আজাদি ঝুটা হ্যায়, লাখো ইনসান ভুকা হ্যায়, তো বাংলাদেশ 2 বার স্বাধীনতা তাই হইতেছে। বাংলাদেশে লক্ষ লক্ষ নারী সৌদি আরবে মানে কিভাবে অমানবিক ভাবে তাকে যৌনভাবে তাদের অত্যাচার করে, এখানে হাসিনা, খালেদা সবাই চুপ থাকছে। তো কাজে এখানে নারী দিবসেও তারা এইসব ব্যাপারে, আমাদের বাংলাদেশে নীলিম ইব্রাহিমের মতো লোক, আওয়ামী ঘরানার যারা বুদ্ধিজীবীরা যারা আছে, আরো আমি নাম বললাম না, তারা এসব চুপ থাকে। তো কাজেই এইগুলো হলো জঘন্য মানবতা বিরোধী অপরাধ। এখন আমরা চেষ্টা করব ডক্টর ইউনূস আমাদের মানে যেইভাবে হোক না কেন মেনে নিছি, উনি আম্পায়ার থাকবে, উনি বলছেন আমাকে সহযোগিতা করার জন্য। আমরা যারা দেশপ্রেমী, প্রগতিশীল হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যারা নাকি মনে করি এদেশের প্রকৃত মালিক কৃষক, শ্রমিক, সর্বহারা, তাদের উচিত হলো বাংলাদেশের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখা। তা না হলে আজকে বাংলাদেশে আমরা যা তকসো করবো লাভ হবে না। এই যে আমরাই বিকল্প, যেটা নাকি আমরা বলতেছি বিকল্প, মানে এদেশের জনগণ রাষ্ট্রীয় ক্ষমতা যাবে, এখানে বিপ্লব করেই যাবে, বিপ্লব চলছে। কাজে এই যে আজকে যে কথা বলছে সেই কথা আমরা ফিরে যাই, নাইলে মজুমদার ভাইয়ের এই আলোচনা প্রায় 1 ঘন্টার বেশি হলেও শেষ হবে না। আমাদের মূল কথাটা হলো যে আজকে বাংলাদেশকে একটি সাম্প্রদায়িক রাষ্ট্র হিসাবে চিহ্নিত করা, জঙ্গি রাষ্ট্র হিসেবে চিহ্নিত করা, এটা হলো ওয়াকারের মাধ্যমে হচ্ছে। এবং এইখানে এখন 6 মাসের বেশি অতিক্রান্ত হয়ে গেল। 90% লোক সেক্রেটারি থেকে শুরু করে প্রচার যন্ত্র, মিডিয়ায়, ব্যবসায় সব তারাই আছে। কাজেই আমাদের উচিত হবে একটা সময় নির্ধারণ করা, যদি ইউনূস সাহেব না পারে তাহলে আমরাই বিকল্প হিসাবে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করব। কাজে এখানে কোনো বদমাশি চলবে না, এদেশের হিন্দুরা আমাদের পাশে থাকবে। কাজে যেখানে পশ্চিম বাংলার ছাত্র যুবকরা আমাদের সাথে সংহতি পোষণ করছে যে ঢাকা টু কলকাতা উই ওয়ান্ট জাস্টিস, আমরা তাই বলবো যে দিল্লির আগ্রাসনকে পশ্চিম বাংলার পশ্চিম ফ্রন্ট থেকে আমরা রুখবো। মাওলানা ভাসানীর কথা, পশ্চিম বাংলা আমার, আসাম আমার, ত্রিপুরা আমরা 57 বৃহত্তর বেঙ্গল ফেডারেশন করব। ধন্যবাদ। ওকে, আমি এস.এম. নওশাদ আলী, ডক্টর এস.এম. নওশাদ আলী, আপনাকে একটা কথা বলবো, একটা পারসেপশন। কিছুদিন আগে একটা কথায় এক ভদ্রলোক তার আর্টিকেলে একটা কথা লিখেছে যে ভারতের মুসলমানরা যতটা প্যাট্রিয়ট, বাংলাদেশের হিন্দুরা ততটা প্যাট্রিয়ট না। মানে এই বিষয়টা কি আপনার কাছে সঠিক মনে হয়, নাকি আপনি এই সাবজেক্টটাকে ডিফারেন্ট হইতে দেখেন, ডক্টর এস.এম. নওশাদ আলী? হ্যাঁ, এটা আমার কাছে অনেকাংশে সঠিক মনে হয়। এই কারণে যে আমাদের দেখা যায় যে আমাদের দেশের যে হিন্দুরা, হিন্দু সম্প্রদায় যারা আছেন, ডক্টর মজুমদার সাহেব মাইন্ড করবেন না, এটা বাস্তবতা আমরা দেখি আর কি, যে দেখা যায় যে তাদের ফ্যামিলির একটা অংশ আপনার ইন্ডিয়াতে আছে, আরেকটা অংশ বাংলাদেশে আছে। এবং তারা দেখা যাচ্ছে যে মানে তারা মানে আমাদের দেশকে তাদের আচার আচরণ বলেন বা ইয়া দিয়ে বলেন, মানে তারা মনে হয় যেন ওন করছে না, দেশটাকে যেন ওন করে না। তারা মনে করে যে তারা এই দেশে সিকিউর না, কিন্তু তারা এই দেশে থাকতেছে, অনেকটা যেন বাধ্য হয়ে তারা থাকতেছে, যেহেতু ওইখানে ইন্ডিয়াতে যে তেমন একটা সুবিধা করতে পারতেছে। কিন্তু সেই লোকটাই দেখা যাচ্ছে আবার তার মেয়েটাকে ওখানে বিয়ে দিচ্ছে, অথবা তার ছেলেটাকে ওখানে পড়াচ্ছে, মানে তার ফ্যামিলির 2টা পোর্শন কিন্তু রয়ে যায়। দেখা যায় যে ওনারা মানে একটা অংশ বাংলাদেশে থাকতেছে, একটা অংশ ইন্ডিয়াতে থাকতেছে, এবং ইন্ডিয়ার সাথে বাংলাদেশে তাদের একটা যোগাযোগ আছে। এই জিনিসটা আমরা লক্ষ্য করি অধিকাংশ হিন্দু ফ্যামিলির মধ্যে, যেটা নাকি ভারতের মুসলমান ফ্যামিলিতে কিন্তু এটা দেখা যায় না। মানে ভারতে কোনো দেখা যায় না যে তাদের মানে একটা ফ্যামিলি বা মুসলমান ফ্যামিলি কলকাতা বা পশ্চিমবঙ্গে বা আসামে, যে তাদের একটা ফ্যামিলি ইন্ডিয়াতে আছে, একটা ফ্যামিলি বাংলাদেশে আছে, তারা ওইখান থেকে টাকা এখানে পাঠাচ্ছে, বা এখান থেকে তারা টাকা পয়সা ওখানে পাঠাচ্ছে, বা তারা এখানে এসে জায়গা সম্পত্তি রাখতেছে, বা এখানকার নাগরিকত্ব তারা নিচ্ছে। যেমন অনেক হিন্দুদেরই আপনি দেখবেন যে তাদের কারো আধার কার্ড আছে বা প্যান কার্ড আছে, বাংলাদেশি হিন্দুদের ওখানে তাদের আধার কার্ড আছে, প্যান কার্ড আছে, এগুলো তারা করে রাখছে চুপচাপ, তারা এগুলো করে রাখছে, অনেকে পাসপোর্টও করে রাখছে চুপচাপ, অনেকে ওইখানে তারা জায়গা সম্পত্তিও রাখছে। এবার আমি বেশ কিছু পেশেন্ট পেয়েছি
যাদের বেশ কিছু পেশেন্ট পেয়েছে, আমি তো পেশেন্টদের দেখলেও তাদের সাথে একটা আলাপ আলোচনা করি বা তাদের ফ্যামিলির খোঁজ খবর নেই, তো তারা বললো যে তারা এখানে আছে, তার ফ্যামিলি ওখানে পাঠিয়ে দিছে, ওখানে তার ফ্যামিলি লেখাপড়া করতেছে, ওখানে তারা ওখানকার সিটিজেন হয়ে গেছে, ওখানে তারা জায়গা সম্পত্তিও কিনেছে, এরকমও পেশেন্ট আছে তারা ওখানে তারা জায়গা সম্পত্তিও কিনেছে, এরকম লোকজন আছে। হ্যাঁ, এই জিনিসটা সঠিক, মানে অধিকাংশ ক্ষেত্রে যে আমাদের দেশে যারা হিন্দু সম্প্রদায় যে কোনো কারণে হোক, আমি জানি না তাদের কারণটা কি, মানে তারা এই দেশকে যেন ওন করা, মানে ভারতের মুসলমানদের তুলনায় ভারতের মুসলমান আমি জিজ্ঞেস করে দেখেছি যে তোমরা কি বাংলাদেশে মাইগ্রেট করতে চাও বা পাকিস্তানে যেতে, না আমরা কেন পাকিস্তানে যাবো, আমরা কেন বাংলাদেশে যাবো, ইন্ডিয়া হচ্ছে আমার দেশ, আমি এই দেশে জন্মেছি, আমি এই দেশে মরবো। এবং তাদের ইয়াদের মধ্যেও দেখা যায়, মানে তাদের যে আলেম ওলামারা যারা আছে তারাও কিন্তু দেখা যায় তারা তাদের দেশকে ভালোবাসে, ও দেশকে ভালোবেসে তারা কিন্তু বিভিন্ন রকম বক্তব্য দেয়, মানে ভারত বিরোধী তো কোনো কথাবার্তা কিন্তু তারা কখনো বলেন না। বা অবশ্য তারা অন্যায় যেটা করে, তাদের সরকার যদি কোনো অন্যায় করে, সে অন্যায় প্রতিবাদ কিন্তু তারা বেশ জোর কণ্ঠে করেন, যেটা নাকি আমাদের দেশে আমরা এটা দেখি না। এই ধন্যবাদ। ওকে, মজুমদার সাহেব, আপনি এই পারসেপশনটাকে কিভাবে দেখেন যে ভারতে মুসলমানরা যতটা প্যাট্রিয়ট, বাংলাদেশে বসবাসরত হিন্দুরা অতটা প্যাট্রিয়ট না, তারা বাংলাদেশকে ওন করে না? ভুইয়া ভাই যেটা বললো কথাটা আমি পুরোপুরি একমত, না হলেও মানে 90% একমত। এখন আমার কথা হচ্ছে যে ওপেন সিক্রেট যে বিষয়টা, যে কলেজের অধ্যাপক তার একটা ছেলে একটা মেয়ে, ছেলেটাকে অবৈধভাবে ভারতে পড়াচ্ছে, মেয়েটাকে অবৈধভাবে ভারতে পড়াচ্ছে, সে কলেজের অধ্যাপক, বউ প্রাইমারি চাকরি করে, ছেলে মেয়ে 2 জন ইন্ডিয়া। এটা কি স্থানীয় প্রশাসন থেকে শুরু করে সবাই জানে, এটা কিন্তু আমি দেখতেছি, ছোটবেলা থেকে দেখতেছি। তোর তো আমাকে পাশে বাড়ি হোক, পাশের গ্রাম হোক, আত্মীয় স্বজন হোক, তার এক ভাই এক ছেলে কোথায় থেকে, ভারতে থেকে, আমার বড় ছেলেটা ভারতে থেকে, কিন্তু অবৈধভাবে গেছে, এটা সবাই জানে। কিন্তু সরকার এটা প্রতিহত করে নাই যে তোমার ছেলে কোথায় গেছে 24 ঘন্টার মধ্যে হাজির করবা, তো হাজির করা সম্ভব না, তোমার ছেলে কোথায়। এই যে তার ছেলেটা যে অবৈধভাবে ভারতে পড়ে, মেয়েটা অবৈধভাবে ভারতে পড়ে এবং সে বাংলাদেশ থেকে চাকরি করে এবং পেনশন নিয়ে সে চলে যায়, এটা খুব মানে দেশ বিরোধী একটা কাজ, আর দেশ মিলের করতো না। কিন্তু কথা হচ্ছে প্রশাসন জানা পরে এগুলো কেন প্রশাসন ওইটাকে রোধ করে না, কেন আজ পর্যন্ত এই কেসে কাউকে অ্যারেস্ট করা হয় না যে তোমার ছেলে মেয়ে কেন ভারত অবৈধভাবে পড়াও? এখানে সংবিধান সাহেব, মজুমদার সাহেব, বাংলাদেশের আইন অনুযায়ী, বাংলাদেশের কনস্টিটিউশন, কোন একটা লোক পেনশন পাওয়ার পরে তার আয় নিয়ে সে যদি ভারতে ইনভেস্ট করে, এখানে বাংলাদেশের সংবিধান তাকে দেশদ্রোহী আখ্যা দিতে পারে না। যেমন আমি ওকে দাদা, আমি বুঝতে পারি না যে ছেলে কিন্তু অবৈধভাবে ভারতে পড়াচ্ছে, ক্লাস 6 থেকে 2 থেকে চলে গেছে, কোন মন্দিরে রাখে হোক, রামকৃষ্ণ মিশন হোক, ভারত সেবাশ্রম কোথাও রাখে পড়াচ্ছে, তো কোন আত্মীয় বাড়ি রাখে পড়াচ্ছে, সে চাকরি বাড়ি করে জায়গা জমি আস্তে আস্তে বিক্রি করে পেনশন পেয়ে একবারে চলে যাচ্ছে। আমার কথা হচ্ছে তার ছেলে মেয়ে যখন ভারতে পড়ে, সে বাংলাদেশে চাকরি করতেছে, এটা বাংলাদেশের সবাই, সেই গ্রামের মানুষ জানলে, আপনি আমি জানলে অবশ্যই গন্ধতে জানার কথা। তারা ওই ছেলেকে প্রশ্ন করছে না কেন হচ্ছে আপনার ছেলে মেয়ে কোথায়, আপনার একটা ছেলে মেয়ে তারা কোথায়, এই প্রশ্ন কেন করছে না ছোটবেলা থেকে দেখবো। অর্থাৎ তাহলে কি আমি ধরে নেবো যে রাষ্ট্রই চায় যে ছেলে মেয়ে যখন ভারতে গেছে কতদিন পরে নরেন্দ্রবাবু চলে যাবে, তো তোমার হিন্দু কমে গেল, এটা কি চাই? আর বিষয়টা হচ্ছে কি, একটা মিনিট, নওশাদ ভাইয়ের কথাটা খুব পারফেক্ট। আমি সেদিন ফেসবুকে লিখেছি যে বাংলাদেশের এই যে কিছু উগ্রবাদী কথাবার্তা, যে ওই যে মাঝে মাঝে মিছিল দাজি স্কন্ধ জোরাই কর, প্রতিটা হোটেলে গরুর মাংস রাখতে হবে, তাহলে হিন্দুরা কোথায় ভাত খাবে? এই যে কথাগুলো পরে ভিত্তি করে বাংলাদেশের মুসলমানরা ভেঙে পড়ে, হিন্দুরা ভেঙে পড়ে, তাহলে কি ইন্ডিয়া চলে যাবো? মানে এই যে, কিন্তু ভারতের মুসলমানকে পর অত্যাচার হোক, খুন হোক, মার্ডার হোক, দুই পক্ষে গুলিগোলা হোক, দাঙ্গা হয়, বাংলাদেশে দাঙ্গা হয় না, হিন্দুরা কিন্তু মার খায়, হিন্দুরা কিন্তু রুখে দাঁড়ায় না। ভারতের একটা মুসলমানও মানে তারা ভারত ছেড়ে দেওয়ার চিন্তা করে না, পাত্তাই দেয় না। সমস্ত ওই যে বিজেপি যে সমস্ত বক্তব্য দেয় না, শুভেন্দু ভাবে কিছু লোক, ঠিক আছে, ওই অগ্নিমিত্রা পাল্টা বাঁকা ওয়াজ, ওই বাঁকা ওয়াজে কিন্তু ভারতের মুসলমানরা পাত্তাও দেয় না। কিন্তু আমরা সামান্য 150 কোটি মার্কা মুসলমানের কথায় আমরা ভয় পাই, কি জানি হয়ে যাবে। তো বিষয়টা হচ্ছে পার্থক্য এখানে, তারা যেসব ভয় পায় না, পাত্তা দেয় না, আর সবচেয়ে বড় কথা দেশ ছেড়ে তারা যাওয়ার চিন্তাও করে না। আর আমরা সামান্য একটু গরম হলে এমনি ছেড়ে যাওয়ার চিন্তা করি, একটু দক্ষিণে বাতাস বই, উত্তরে বাতাস বইছে, অমনি ছেড়ে যাওয়ার চিন্তা করি। এই চিন্তার মধ্যে আমাদের চিন্তা ভাবনা পার্থক্য আছে। আর ভাইসেরা করলে যে ওন করে না, হ্যাঁ ওন করে না, তবে সংখ্যা খুব কম। আমি যে সবাই শতভাগ ওন করে বলছি না, কারণ ওন করলে তো আমার ছেলে অবৈধ ভারতে পড়াতাম না, আমি পেনশন নিয়ে পালাই চলে যেতাম না। অতএব ওন না করার সংখ্যা কিন্তু খুব কম। তো আমি চাই যে রাষ্ট্র কার ছেলে মেয়ে কোথায় পড়ে, কে বৈধ কে অবৈধ হয়ে পড়ে, খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা নিই, অবশ্যই এর আইনগত ব্যবস্থা আছে। নমস্কার। ওকে, আমি যে কথাটা আপনাকে বলতে চাচ্ছিলাম, বাংলাদেশের কোন একটা মুসলমান বাবা যদি চিন্তা করে তার সন্তানকে ইন্ডিয়ায় পড়াবে,
তাহলে একজন হিন্দু ভাই কেন এই সিদ্ধান্তটা নিতে পারবে না যে তার ছেলেপানরাও ইন্ডিয়ায় পড়বে? সমস্যাটা হচ্ছে এই পড়বে কথা বলে নাই, ইন্ডিয়াতে 100 বার পড়বে। বিষয়টা হচ্ছে কি, সেটা তো বৈধ হইতে যাইতে হবে, ডিক্লারেশন করে যাইতে হবে গভর্নমেন্ট হইতে। কিন্তু আপনি আপনার বাচ্চা 6 বছরের বাচ্চাকে পলাই রাখিয়ে আসতেছেন, পাসপোর্ট করে নিয়ে রাখিয়ে বাচ্চাকে চলে আসতেছেন, এটা তো আপনি পড়ানোর উদ্দেশ্য না, ডিক্লেয়ার করতেছেন না, তবে তো ঘোষণা দিচ্ছেন না। সেখানে কথা বলছি, প্রতি বছর তো ইন্ডিয়ান হাই কমিশন আছে স্কলারশিপ দেয়, সে তো পড়ানো শুধু হিন্দুদের দেবো শুধু মুসলমানদের দেবো, সে তো পরীক্ষা দিয়ে রেজাল্টের মাধ্যমে মার্কসের মাধ্যমে দিচ্ছে। আপনি যে আমাদের বাংলাদেশে অ্যাভেলেবেল ইঞ্জিনিয়ার ডাক্তার যে ওই যে ব্যাঙ্গালোর থেকে পড়ে আসে, চেন্নাই থেকে ইঞ্জিনিয়ার জায়গা, সেখানে তো সব বৈধভাবে যাচ্ছে, ডিক্লারেশন করে যাচ্ছে, কিন্তু আপনি অবৈধভাবে গেলে সার্টিফিকেট দামও থাকতেছে না। আর সে ওই দেশে পরে কিন্তু সে না আসার জন্য, আমি এখানে আপনাকে বুঝাতে পারছি। আমার এখানে সমস্যা আমার সবচেয়ে আক্ষেপ যে সরকার মনে হয় চায় যে নরেনবাবুর ছেলে মেয়ে ভারতে পড়ে, কদিন পর নরেনবাবু চলে যাবে, একজন হিন্দু কমে গেল, আমরা ভালো হবে, এরকম চাই কিনা? সরকার যদি না চায় তাহলে সরকার ব্যবস্থা নেই। কাজী আব্দুল্লাহ আল মামুন, আপনি কি মজুমদার সাহেবের কথার উত্তর দিবেন প্লিজ? আমাদের এই যে নওশাদ ভাই যেটা বললেন আর মজুমদার ভাই যেটা বললেন, দুজনের সাথে কিছুটা আমি একমত, কিন্তু এই মূল সমস্যাটা আমরা চিহ্নিত করলে আরো ভালো হয়। সেটা হলো যে যারা যায় তারা কারা যায়? যাদের একটু উচ্চ মধ্যবিত্ত এবং ধনী তারাই তো যায়। আর যারা নাকি গরিব, যারা নাকি হিন্দু মুসলমান বলেন, আপনি গ্রামে, আমি গ্রামে প্রায় আমার 10 বছর বয়স পর্যন্ত আসা যাওয়া আছে, আমি দেখেছি গ্রামের লোকরা সে হিন্দু হোক গরিব গরিবই, মুসলমান মধ্যে যে মানে রায় বাহাদুর আর ওরকম আছেন, জমিদার আছেন, তারাও ধনী সে খানা, কিন্তু ওই যে যারা নাকি গরিব যে মাঝি আছে, জোলা আছে, হ্যাঁ, তাদের সাথে বিয়ে শাদী করে না। কিন্তু একেবারে গরিব, একেবারে নিম্নবর্ণের হিন্দু আর গরিব মুসলমান আর গরিব হিন্দু, তারা কিন্তু একে অন্যকে দিয়ে খায়, এটাই কালচার। কাজে এখানে বাংলাদেশে যদি মানে কিছু লোকের ভয় দেখাইয়া ইন্ডিয়ার প্রচার করে যদি ওখানে নিয়েছে ইন্ডিয়ার লাভ, কাজে ইন্ডিয়াকে আস্তে 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 হিন্দু রাষ্ট্র হিসেবে করতে চাচ্ছে। আর বাংলাদেশে যদি একটা সাম্প্রদায়িক দাঙ্গায় যদি একটা মন্দির ভাঙে, ওইখানে 10টা মসজিদ ভাঙার সুবিধা হয়। এটা হলো পাতানো খেলা। এই ব্রিটিশরা 1500 বছর এই অঞ্চলের হিন্দু মুসলমান মানুষকে যেভাবে জেনোসাইড করছে, হত্যাযজ্ঞ করছে, কয়েকটা দুর্ভিক্ষ করছে, এখানে হিন্দু মুসলমান সবাই কিন্তু জড়িত ছিলাম। কিন্তু কি হইলো, এই রাতারাতি এই নেহরুর মতো, বল্লভ ভাই প্যাটেলের মতো আর এই যে গান্ধীর মতো এরা ব্রিটিশ ভাগ করলো, মানে ইন্ডিয়া ভাগ করলো, বাংলা ভাগ করলো। এই যে আজকে গত 70 বছর এই আমরা ধর্মীয় দাঙ্গার মধ্যে আছি। আজকে ফরাসি দেশে, আপনি জানেন ফরাসি দেশে এখনো রাষ্ট্রভাবে মিছিল হয়। তো কাজে এখানে রাষ্ট্রকে ধর্মের সাথে আলাদা করা দরকার। এখানে কোনো জায়গায় জিজ্ঞাসা করা হয় না তোমার ধর্ম কি, অমুক কি। তো কাজে প্রশ্ন হচ্ছে, পশ্চিম বাংলা বলেন আর ভারত বলেন, সমগ্র ভারত আজকে হিন্দুত্ববাদের দ্বারা যেইভাবে একটা মানে উন্মাদ হয়ে গেছে, তা না হলে যে সুপ্রিম কোর্টের ভারতের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে অনুমানের উপরে ভিত্তি করে যে আপনাদের বাবরি মসজিদ ভাঙা হয়েছে, আরেকজন প্রাক্তন প্রধান বিচারপতি ভারতের, সে বলছে যে অনুমানের ভিত্তিতে যদি রায় দেওয়া হয় তাইলে ভারতবর্ষে কোনো মন্দিরের মসজিদ থাকবে না। সব তাইলে চিন্তা করেন, ভারতের যে এখন যে প্রধান বিচারপতি, তারও যে মগজ কিভাবে ধুলাই হয়ে গেছে গা, তারাও মনে করতেছে বিচার বলে কিছু নাই। এই যে এখন আপনি দেখেন যে বাংলাদেশে যে ছবিগুলো দেখানো হয়, এখানে বলে যে আগে সব ছবি দেখায় যে আইনের শাসন থাকবে না, কি বলে, তো ওখানে সব ছবিতে দেখবেন যে আপনার এই যে পুলিশকে দিয়ে তারা অত্যাচার করতেছে, পুলিশ নিজে আইন করতেছে, সেটাও বাংলাদেশে ওইরকম ভাবে দেখানো হচ্ছে। কাজে রাষ্ট্র ব্যবস্থা যতক্ষণ পর্যন্ত সত্যিকার অর্থে মানুষের রাষ্ট্র না হবে, আমাদের 3 দেশের অবস্থা দেখেন আপনি, 3 দেশের পার্টি আজকে 75% বাজেট ব্যয় করতেছে বাংলাদেশ, পাকিস্তান, ভারত। যদি এটা আমার লেখা আছে যে এই যে ইউরোপের মতো আমরা ইন্ডিপেন্ডেন্ট স্টেট অফ সাউথ এশিয়ার কি কি শর্ত আমরা করতে পারি, কিন্তু কোনোদিন এখানে দিল্লি আর পিন্ডি করতে দিবে না, কারণ এই দিল্লি আর পিন্ডি চলতেছে ওয়াশিংটন দ্বারা। কাজে এখানে শাসক গোষ্ঠীরা সব সময়, ধনিক শ্রেণীরা তারাই প্রচার যন্ত্র নিয়ন্ত্রণ করে, তারাই ধর্মের উস্কানি দেয়। কাজে কোনো দেশেই আজকে আপনার দেখবেন ভারতেও কোনো গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় নাই, আর পাকিস্তানে তো নাই, বাংলাদেশেও না। কাজে বাংলাদেশ একটা মডেল হতে পারে। আজকে আমরা বাংলাদেশে আমরা একসাথে প্রমাণ করেছি সারা পৃথিবীকে যে আমরা ভয়কে জয় করছি। কাজে এখন নতুন করে এইসব আলোচনা আমরা যাতে না করি, আমরা এইগুলো প্রধান আলোচনা হলো যে কোনোভাবেই যে যদি দিল্লি যদি বাংলাদেশকে আক্রমণ করতে চায়, সেই যুগে সেদিকে যাচ্ছে, আস্তে আস্তে থ্রেট করতেছে।
এই মার্শালও আসবে, সেটা হলো দিল্লির নির্দেশে আসবে। আমাদের উচিত হবে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান যারা নাকি কৃষক, শ্রমিক, গ্রামে ছড়ায় পড়তে হবে যুবকদেরকে। এই যে এখানে কিছু যুবকরা পলিটিক্যাল পার্টি করছে, হ্যাঁ, তাদেরকে সাধুবাদ জানিয়েছি, কিন্তু দেখেন তো ওই মিটিং এ কথা হচ্ছে 2 কোটি টাকা খরচ করছে। দেখেন তো দেখি বড় বড় সোফায় যে সব নেতারা বসছে, দেখেন তো দেখি কোনো যুবক কৃষক, যুবক শ্রমিক, হ্যাঁ, দেখেন দেখি 20টা রিক্সা চালকের একটারে মন্ত্রী বানায় নাই, এখানে 20টা রিক্সা চালক মারা গেছে। তো কাজেই এইখানে নতুন করে কাশিম বাজারে কুটিতে কয়েকটা ছাত্ররা থেকে মন্ত্রী বানাইছে, তাদের মধ্যে বিভাজন সৃষ্টি করতেছে, হিজবুত তাহরি, অমুক তাহরি, এখন সব শিবির লীগ হয়ে গেছে গা। ছাত্র শিবিরে এখন বলতেছে আমি 6 বছর আমি আগে ছাত্রলীগ করতাম, এখন শিবির, এখন ওই দেখা দেখি সার্জিত দেখা দেখি সবাই শিবির হয়ে গেছে গা, সবাই ছাত্র দলে চলে গেছে গা। কাজে পয়সার জন্য অনেক হিন্দু এখন মুসলমান দাড়ি টেপে লেখা সন্ত্রাসী করবে। কাজেই এই ধর্ম একটা ব্যবসা যদি হয়ে থাকে সেটা মানবতার ধর্ম নয়। কাজে আমি বলতেছি রাষ্ট্র থেকে ধর্ম বিচ্ছিন্ন করতে হবে, যেটা বানানো ভাটানি চেয়েছিলেন। কাজেই আজকে আমরা গঙ্গা সভ্যতা আর সিন্ধু সভ্যতা, একটা সিন্ধুর থেকে হিন্দু শব্দটা এসছে, কথাটা বুঝছেন? কাজে এই গঙ্গা সভ্যতার গঙ্গার এটাই হলো বাঙালি জাতি। আমরা এই এই সাউথ এশিয়ার পথ দেখাবো, সেটাই আমাদের মূল বক্তব্য হলো যে আমাদের কোনোভাবেই কোনো প্রচারের দ্বারা প্রভাবিত হওয়া উচিত না যে হিন্দুরা ইন্ডিয়া চলে যাবে, বরঞ্চ বলা উচিত যেসব গরিব হিন্দুরা, আমি মনে করি যেসব গরিব হিন্দুরা, যেসব বিহারিরা তাদেরকে সম্পদ বঞ্চিত করে, সমস্ত বিহারীদের সম্পদ ফিরিয়ে দেওয়া, সমস্ত হিন্দু গরিবদেরকে যারা গেছে তাদেরকে এখানে সসম্মানে পুনর্বাসন নেওয়া আসা। কেন জাতিসংঘে একটা একটা নির্দেশনামা আছে যে যে কোনো দেশ তার নিজের স্বেচ্ছায় দেশ পরিবর্তন যদি দেশ ত্যাগ করে তার নিজের ফেরত আসতে পারে। হিন্দু সম্প্রদায়ের গরিবরা স্বেচ্ছায় যায় না, ওখানে তাদেরকে ম্যানিপুলেট করা হয়। ধন্যবাদ। ওকে, না আমি আপনার সাথে দ্বিমত, আমি আপনার সাথে দ্বিমত পোষণ করছি, আবার একমত পোষণের আমার কোনো জায়গা নাই, দ্বিমত পোষণ এই জন্য করছি। এই সাবজেক্টটা নিয়ে এরশাদ সাহেবের সময় একটা আলাপ আলোচনা হচ্ছিল, আমার যতদূর মনে পড়ে 1984 এর দিকে, যে আন্ডার প্রিভিলেজড হিন্দুজ যারা ভারতে গেছে তাদেরকে ব্যাক করায় আইনা তাদের জায়গা জমি ফেরত দিয়ে নাও। এখন সমস্যা দাঁড়াইছিল, আপনি কি জানেন একটা ডিস্ট্রিক্টের উপরে তারা শুধু সার্ভে করছিল, এবং একটা ডিস্ট্রিক্টের উপরে সার্ভে করার পরে তারা 311 ঘর হিন্দু গরিবদের পাইছিল, যাদেরকে মনে করছিল জায়গা ফেরত দেবে, কিন্তু তাদেরকে ইনভেস্টিগেট করতে গিয়ে দেখা গেছে একজন হিন্দু গরিব তার 1 খণ্ড জমি আর বাড়ির ভিটারে 10 জন মুসলমানের কাছে বিক্রি করে গেছে। আমি তাদের কথা বলছি না, আমি বলছি সত্যি কথা। ভাই 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 ওকে ভাই, আমি যে কথাটা বলি, এখন আপনি মজুমদার সাহেব, নওশাদ ভাই, আমরা সবাই সৎ মানুষের কথাই বলি, কিন্তু আমাদের সোসাইটিতে আমরা যখন লোকজনদেরকে দেখি যে এইটা হচ্ছে, যেমন ট্রাম্পের লগে এক হিন্দু এক ভদ্র মহিলা মোমেনের থ্রুতে যাইয়া ট্রাম্পের সাথে এর আগের সময় দেখা হয়েছিল, কি জানি নাম ছিল, নাম মনে নেই, সে কোথা থেকে স্ট্যাটিস্টিক্স তৈরি করছে যে বাংলাদেশে কোটি হিন্দু ছিল, তারা সবাই ভারতে পালাইয়া গেছে মুসলমানদের অত্যাচারে। এখন সাবজেক্ট হয়েছে কি জানেন, এরশাদ সাহেব অনেক খারাপ কাজের পাশে অনেক ভালো কাজের ভিতরে এইটা একটা কাজ ছিল, এবং এই সাবজেক্টটা নিয়ে অনেকে বলছে যে একজন হিন্দুকেও যদি পাও, ওই ডিস্ট্রিক্টের একজনকেও যদি গরিব হিন্দুকে পাও যে তার বাড়িঘর বেচা যায় না, তারে আনো, কোন রকম জোগাড় কইরা। আমার মনে পড়ে এক ভদ্রলোক মারা গেছে, পররাষ্ট্রমন্ত্রী ছিল হুমায়ুন রশিদ চৌধুরী, তারে দিয়ে কোন রকম টোকাইয়া টাকাইয়া 7 জন না 8 জন হিন্দু তাদেরকে হাজির করছে। তারা হাজির করার পরে বলছে যে তোমরা ভারতে কেন গেছো, বা তোমরা জায়গা জমি বিক্রি করিয়া গেছো কিনা। আপনি কি জানেন ওই 7 না 8 হিন্দুরে দেখছে তাদের এক মানে জমিটা 3 জন 4 জনের কাছে বিক্রি করছে। এখন সাবজেক্ট হইতেছে কি, দুনিয়ায় যে যেখানে ভাই একটু ফায়দার জন্য চালাকি করে, কেউ স্মার্টনেস হোয়াটএভার। এখন আপনি যদি মনে করেন এই কাজ কি কোনো মুসলমানরা করবে, আরে ভাই 100% করবে না, মুসলমানরা এর চেয়েও জঘন্য করবে। কিন্তু বাংলাদেশে আপনি যেটা বলছেন, আমি প্রতিবাদ করলাম যে হিন্দু যারা গরিব বাংলাদেশ থেকে ভারতে গেছে তাদেরকে কেউ যদি জোর করে বাড়ির থেকে উচ্ছেদ করে থাকে, তাদেরকে যেন ওখানে পুনর্বাসন করা হয়। আমি এটার সাথে 100% একমত, আমি এটার বিরোধিতা করি না।
ওকে, আমাদের সময় শেষ আজকের আলোচনায় আমরা একটা জিনিসকে আমি ফোকাস করতে চেয়েছি। বাংলাদেশে এই যে হিজবুত তাহরির নামে যেটাকে দাঁড় করানো হয়েছে, আমার ধারণা এটা ইন্ডিয়ার রয়ের পাতানো একটা প্ল্যান, এটার পিছনে ওয়াকার আছে, এখানে তাদেরকে দিয়ে এই কাজটা করানো হয়েছে। বাট অন দা আদার হ্যান্ড আমার কেন যেন মনে হয় বাংলাদেশের ল এনফোর্সমেন্ট খুব কঠোর হাতে সাবজেক্টটাকে হ্যান্ডেল করেছে। আর সবচেয়ে বড় কথা, আমাদের বাংলাদেশের গর্ব যে পৃথিবীতে বাংলাদেশকে এখন আর জঙ্গি রাষ্ট্র হিসাবে খাওয়ানো যাবে না যতক্ষণ পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনূস নামের এক লোক সরকার প্রধান হিসাবে আছে। ওটা সম্ভব না। ভারত ফেল করছে প্রতিটা মুহূর্তে ডক্টর ইউনূসকে মোকাবেলা করতে। আমি অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন, আপনাকে আমি 10 সেকেন্ড সময় দেব আজকের আলোচনাটাকে সামারাইজ করার জন্য, প্লিজ। ধন্যবাদ জাকব ভাই, আজকে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আপনাদের মতো যারা এই যে টকশো করছেন, দীর্ঘদিন যাবৎ জনমত তৈরি করতে সহায়তা করছেন। আপনি বলেছেন আপনার বাংলাদেশের দালাল, আমি সেই হিসাবে দেখতে চাই বাংলাদেশের 95 জন জনগণ কৃষক শ্রমিক, আপনি তাদের স্বার্থ আগে দেখবেন। তো সেই কারণেই আজকে আমরা মনে করব যে ডক্টর ইউনূসকে সামনে রেখে যদি ওনার যে 3টা থিওরি আছে, এক নম্বর হলো গরিব জিরো মানে পভার্টি, তো সেই খাতে যেন আমরা ডক্টর ইউনূসকে কাজে লাগাইতে পারি। দারিদ্রের কারণে এই সাম্প্রদায়িক রাজনীতিগুলোকে উস্কানি দেওয়া হয়। আর এই আজকে যে আলোচনা আপনি তুলেছেন, এটার মধ্যে একটা পরিষ্কার হয়ে গেছে, সাধারণ জনগণ বুঝতে পেরেছে এইগুলো সব নিয়ন্ত্রিত, যেন ওয়াকারের মাধ্যমে করছে, সাধারণ জনগণ গ্রহণ করবে না। এবং যত ইউনূস সাহেব থাকবেন, তাকে সাম্প্রদায়িক হিসাবে চিহ্নিত করা যাবে না। এখনো ডক্টর ইউনূসকে বিরোধিতা করে যদি হানা ভোট একটা ব্যাপারে আমার মনে হয় 90% লোক বলবে ঠিক আছে, মন্দের ভালো হিসাবে যেহেতু রাজনৈতিক কি নাই তাকেই রাখা হোক। এই কারণে আমার মনে হয় যে ডক্টর ইউনূসের বিরুদ্ধে যত রকম প্রপাগান্ডা হচ্ছে দিল্লির থেকে এবং দেশের ভিতর থেকে ইনডাইরেক্টলি, ওয়াকারের বিরুদ্ধে কিন্তু একটা টু শব্দ এই আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, এরা কিন্তু চুপ। মানে এখন আওয়ামী লীগ কারণ আওয়ামী বাম হয়ে গেছে, বিভিন্ন আওয়ামী লীগরা অন্য ঢুকে গেছে। তো এই কারণে আজকে বুঝতে হবে যে এইখানে নতুন করে যদি সামরিক স্বৈরাচার আবার চেপে বসে, জনগণ 24 ঘন্টার মধ্যে জবাব দিয়ে দিবে, কারণ সেও আর সাহস পাবে না। কাজে এই কারণেই এরা এই যে হিজবুত তাহরির লীগ, অমুক লীগ অনেক কিছু করবে। আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। আপনাকে ধন্যবাদ। ওকে, আমি নরেন্দ্রনাথ মজুমদার দাদা আপনার কাছে যাব। আজকের পুরো আলোচনাটাকে আপনি যদি সামারাইজ করেন প্লিজ। নমস্কার। আমাদের বাংলাদেশ হচ্ছে মানে ওই সেই গানের মতো বলতে হয়, ছোটদের বড়দের, জেলেদের, চাষাদের, মুসিদের, মানে সকলের দেশ। আমাদের দেশে প্রগতিশীল মানুষের দেশ, অসাম্প্রদায়িক দেশ। এখানে হিজবুত তাহরির সহ কোনো জঙ্গি সংগঠনের ঠাঁই হবে না। সকলকে নমস্কার। ওকে, ডক্টর এস.এম. নওশের আলী ভূঁইয়া, আপনি যদি আজকের আলোচনাটাকে সামারাইজ করেন। আজকের এটা আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা ছিল এবং বেশ কিছু পয়েন্টস এখানে আমরা দেখলাম। আমি যেটা মনে করি যে হিজবুত তাহরির বলেন বা অন্য যে কোনো মৌলবাদী যত প্রপাগান্ডা আছে, এটা সমস্ত ওয়ার্ল্ডে এটা ফেল করবে শুধু ডক্টর ইউনূসের কারণে। কারণ এটা সারা ওয়ার্ল্ড বুঝে গেছে যে বাংলাদেশে অন্তত আর যাই হোক ওই তালেবানি স্টাইলে কেউ ক্ষমতা দখল করবে না, বা ওইরকম বাংলাদেশের মানুষের মেন্টালিটিও ওইরকম না। এটা হচ্ছে আমার মানে 1 নম্বর কথা। আর দ্বিতীয় যেটা ওই যে ডক্টর ওয়াকারের যে বিষয়টা, জেনারেল ওয়াকার, এটা আমি মনে করি যে আসলে সাধারণ জনগণের উচিত এখন একটু সচেতন হওয়া। বিশেষ করে যে জাতিসংঘ থেকে যখন যে ইয়েটা আসলো, যে বাংলাদেশে যে আর্মিদের ব্যাপারে যে রিপোর্টটা তারা প্রকাশ করলো, যেটাতে দেখা গেল যে 5 তারিখের আগে জাতিসংঘ থেকে বলা হলো যে তোমরা যদি জনগণের বিপক্ষে দাঁড়াও তাহলে কিন্তু তোমাদের মিশন ক্যান্সেল হয়ে যাবে। এবং তারপর পরিপ্রেক্ষিতে কিন্তু তারা বাধ্য হলো যে মানে সরকারকে সমর্থন প্রত্যাহার করতে এবং জনগণের কাতারে চলে আসতে। তারপরও এখানে দেখা গেছে যে জাতিসংঘ থেকে যে রিপোর্টটা বেরিয়েছে সেখানে কিন্তু লেখা আছে যে আরবিকে কিন্তু দোষারোপ করা হয়েছে যে তারা পূর্বের সরকারকে সেফ এক্সিট দিয়ে দিয়েছে, বিচারের মুখোমুখি আওতা না করে তারা পূর্বের সরকারকে সেফ এক্সিট দিয়েছে। এখন ডক্টর ইউনূস চাইলে ওই এগেইনস্টে মানে সরি ওই যে জাতিসংঘের যে প্রতিবেদনটা সেটার উপরে বেস করে কিন্তু উনি চাইলে একটা অ্যাকশন দিতে পারেন। এবং উনি যদি মনে করেন যে এটা অ্যাকশনটা জনগণের পক্ষে যায়, তাহলে আমি মনে করি যে ওনার সেই অ্যাকশনটা নেওয়া উচিত এবং বর্তমান সেনাপ্রধানকে তার পদ থেকে সরিয়ে দেওয়া উচিত। ধন্যবাদ। আপনাদের 3 জনকে অনেক ধন্যবাদ, স্পেশালি ডক্টর এস.এম. নওশের আলী এবং নরেন্দ্রনাথ মজুমদার, আপনাদের 2 জনকে অনেক ধন্যবাদ। অনেক রাত্র জেগে বাংলাদেশ থেকে আপনারা টকশোটায় আমার পার্টিসিপেট করেছেন, অনেক মেহেরবানি, আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ। ইনশাল্লাহ আগামীতে আপনাদের সাথে আবার আমার কথা হবে। এখন আমি একটা সারাংশ দিয়ে তারপরে আজকের টকশোটা আমি শেষ করব।
দর্শকবৃন্দ, এই ছিল আমাদের আজকের টক শো। আজকের আলোচনায় একটা বিষয় নিয়ে আমি কথা বলতে চেয়েছি। বাংলাদেশে হিজবুত তাহরীর তো দূরে থাক, বাংলাদেশে কোন মুসলমান সংগঠন এভাবে উগ্রভাবে পদচারণা করে জনপ্রিয়তা পাবে এবং নির্বাচনে জিতবে এর সম্ভাবনা 0 to none। আমি এই কথাটা খুব ভালোভাবে জানি, কারণ বাংলাদেশের মানুষ কখনোই মৌলবাদকে, হিন্দু মৌলবাদ, মুসলিম মৌলবাদ, খ্রিস্টান মৌলবাদ, কোন মৌলবাদকে বাংলাদেশের লোকজনরা মনে প্রাণে কখনোই মেনে নেয় না। ইভেন দেন ধর্মপ্রাণ মুসলমানরা এই মৌলবাদ চায় না। ধর্মপ্রাণ হিন্দু যারা, তাদের তো তাদের ধর্মীয় কৃষ্টির দিক থেকে তার দেশের প্রতি তাদের কৃতজ্ঞ থাকার কথা। মুসলমানদেরও একই কথা, কারণ দেশপ্রেম হচ্ছে ইমানি দায়িত্বের মধ্যে। সো বাংলাদেশে হিজবুত তাহরীর নামের যে মিছিলটা আমরা দেখেছি, উই ক্যান কনক্লুড দ্যাট এটা ছিল নাথিং আদার দেন ভারতের পাতানো একটা গেম, এবং হাসিনা এই কাজটা পিছনে বসে কলকাঠি নাড়ছে। হাসিনা তো আর নাড়ছে না, নাড়ছে, আর হাসিনা তার লেজটায় তেল মাখাচ্ছে। কাজটা হচ্ছে বেসিক্যালি এটা হিজবুত তাহরীর নামের যেটা করেছে। আর একটা বিষয় নিয়ে আমরা আলাপ আলোচনা করেছিলাম যে ভারতে যেভাবে মুসলমানদের উপরে অ্যাট্রসিটিস হচ্ছে, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যেভাবে মসজিদ ভাঙ্গা হচ্ছে, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যেখানে মুসলমানদেরকে মারা হচ্ছে, মেরে ফেলা হচ্ছে, এর প্রতিবাদ কোথাও বাংলাদেশে দেখাও যাচ্ছে না, হিন্দুরাও করছে না, মুসলমানরাও করছে না। মামুন ভাই বলেছে মজুমদার সাহেবকে প্রতিবাদ করার। আমি সাবজেক্টে একটা কথা বলি, বাংলাদেশে এতগুলো মুসলমান ওন মিডিয়া যারা ভারতে যে মুসলমানদের উপরে এত অ্যাট্রসিটিস হচ্ছে, এর একটা নিউজ বাংলাদেশের কোন জাতীয় চ্যানেলে কেউ দেখায় না, দেখানোর চেষ্টাও করে না। কারণ কি জানেন? ওই যে কিছুক্ষণ আগে মামুন ভাই বলেছে ইসলাম খাতরে মে হ্যায়, পশ্চিম পাকিস্তানিরা কইছে, এখন মোদি ভারতে বসে স্লোগান দিতেছে হিন্দু খাতরে মে হ্যায়। আর বাংলাদেশে এই মুহূর্তে যারা মিডিয়া ওন করে না, এইসব কুত্তার বাচ্চারা কি চিন্তা করে জানেন? হামারা পয়সা ও খাতরা মে হ্যায়, উসকা পকেট जो है ना वो खतरे में है। এই শুয়ারের বাচ্চাদের যদি কেউ জুতা পেটা করে, তাতে যদি তাদের মান ইজ্জত কিছুটা যায় এবং তাদের কিছুটা আত্মবুদ্ধি, কতটা আত্মসমালোচনা এবং তাদের দায়িত্ব তাদের ব্রেনের সামনে এসে পড়ে। দর্শকবৃন্দ, ব্যক্তি হিসাবে আমি কখনোই চাই না ধর্মের নামে অন্য আর একটা ধর্মের কাউকে নিষ্পেষিত করা হোক। ব্যক্তি হিসাবে আমি কখনোই চাই না একটা ধর্ম আর একটা ধর্মকে ডোমিনেট করুক, একজন মানুষ আর একটা মানুষকে ডোমিনেট করুক। আমি এটা কখনোই চাই না। ইভেন একটা ধনী একটা গরিবকে ডোমিনেট করুক, আমি এটা চাই না। আমি ঠান্ডা মাথায় একটা কথা আপনাদেরকে বলে আজকের কথাটা শেষ করব। ডক্টর নেলসন ম্যান্ডেলাকে যখন 27 বছরের সাজা দেওয়া হয়েছিল জোহানেসবার্গে, আপনারা কি জানেন ওই জাজের সামনে দাঁড়িয়ে জোহানেসবার্গে নেলসন ম্যান্ডেলা একটা কথা বলেছিল। নেলসন ম্যান্ডেলাকে বলা হলো, মিস্টার ম্যান্ডেলা, উড ইউ লাইক টু সে এনিথিং? ডক্টর ম্যান্ডেলা বলেছিল এটা, দ্যাট all my life I fought against persecution. I'd like to see my children will play with the white kids, with other tribes, in which we should not accept white domination over black or black domination over white. We must not accept মুসলিম ডমিনেশন অন। দর্শক আলোচনা শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন যে হিজবুত তাহরীরের সাথে কিভাবে তারা যুক্ত হয়েছে। শুধু হিজবুত তাহরীর নয়, বাংলাদেশের ভিতরে এখন যে কোনো আন্দোলন হবে, প্রত্যেকটা আন্দোলনের সাথেই বাংলাদেশ আওয়ামী লীগ, ছাত্রলীগ অর্থাৎ স্বৈরাচারের দূষররা যুক্ত থাকবে, এটাই স্বাভাবিক। এজন্যই কোনো আন্দোলন না করা সবচেয়ে বেশি ভালো ছিল, কিন্তু বাংলাদেশের মানুষ এটা বুঝে নাই। এখন সরকার যদি বুঝতো, প্রত্যেক উচিত ছিল কোনো আন্দোলন করা যাবে না, কোনো আন্দোলন এই মুহূর্তে করা যাবে না, আমাদেরকে সহায়তা করুন, আমরা কাজ করছি। কিন্তু সরকার কাজও করছে না, যার কারণে রাজনৈতিক নেতারা সরকারের এখন আর কথা শুনতে না, সরকারকে সহযোগিতা করছে না। তো যাই হোক দর্শক, তারপরেও বুঝতে হবে এটা আমাদের সরকার, এটা আমাদের নিজস্ব সরকার, এই সরকারকে আমাদেরই সফলতা করতে হবে। এই সরকার ব্যর্থ হলে আমরা নিজেরাও ব্যর্থ হয়ে যাব। দর্শক, জ্যাকব মিল্টনের আলোচনা শুনেছেন, শুনে আপনার ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে কমেন্ট করবেন।